ওকে, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে তো? তো হ্যাঁ, শোনা যাচ্ছে। তো আমাদের অলরেডি আমরা রিয়াক্টটা এবার ঢুকে যাচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে? আচ্ছা, তো এবার মেন ব্যাপার আচ্ছা, হচ্ছে, এখানে একটা জিনিসগুলো ইয়ে করছি, হুম এই যে ফাংশন এগুলো যে করছি আর কি, হুম হুম মানে যেমন আপনি ওখানে এই যে এগুলো একটু আমি, আচ্ছা আমি শেয়ার জানি কিভাবে করবো, ওই যে এখানে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ পেয়েছি, এই যে কি এইখানটা শেয়ার করবেন মোবাইলে, আপনি কিছু? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, শেয়ার স্ক্রিন, আচ্ছা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এরকম ভাবে যে মানে এপিআই এখানটা যেটা থাকলো, এই এই যে জিনিসগুলো, হুম এইগুলোই তো আমাদের এইরকম যে ফাংশনের যে জায়গাগুলো, হুম এইগুলোই আমাদের রিয়াক্টের মধ্যে আসবে, তাই তো? এইখানে অ্যাকচুয়ালি আমরা যা শিখেছি, মানে আগের যে ক্লাসগুলো করে গেছি, সেই হুম হুম হুম। প্রত্যেকটা জিনিসই কিন্তু রিয়্যাক্টের মধ্যে আসবে, কারণ রিয়্যাক্টেরই পার্ট এরা, এগুলো সবই। আচ্ছা আচ্ছা, কারণ ঠিক আছে। জাভাস্ক্রিপ্টে আমরা যা করব, যা শিখেছি, যা হুম হুম করেছি, হুম সেইগুলোই রিয়্যাক্টের পার্ট। রিয়্যাক্ট হুম। মেনলি কী করছে? আচ্ছা, মানে রিয়াক্টে আমরা এগুলোকে ইমপ্লিমেন্ট করবো, হ্যাঁ, তাই তো? বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে রিয়্যাক্ট হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, ঠিক আছে? রিয়্যাক্ট হচ্ছে আচ্ছা, জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। আর হুম আমরা যখন একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি, তখন সেটাকে অ্যাজ এ ফ্রেমওয়ার্ক স্ট্রাকচার একটা দিচ্ছি, আচ্ছা ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা, কারণ হ্যাঁ, রিয়্যাক্ট বেসিক্যালি লাইব্রেরি হওয়ার জন্য একটা সুবিধা কী হচ্ছে, এর কোনো স্ট্রাকচার নেই। একে হুম আমরা আমাদের ইচ্ছে মতন স্ট্রাকচার বানাতে পারি, যেটা কিনা কী হয়, অ্যাঙ্গুলারে কাজ হুম করলে আমাদের একটা হুম, স্ট্রাকচার দিয়ে দেয় অ্যাঙ্গুলার, এই স্ট্রাকচারে কাজ করতে হবে। কিন্তু আচ্ছা, রিয়্যাক্টের বেসিক্যালি কোনো স্ট্রাকচার থাকে হ্যাঁ, না। রিয়্যাক্টকে আমরা যখন যেরকম যেমন আচ্ছা, খুশি আমাদের রিকোয়ারমেন্ট বা নিডস অনুযায়ী আমরা সেটাকে ইউজ করতে পারি। এটা হচ্ছে রিয়্যাক্টের সবথেকে আচ্ছা বড় সুবিধা। সেই আচ্ছা, কারণের জন্য জাভাস্ক্রিপ্টের আমরা যা যা জিনিস শিখেছি আগে, প্রত্যেকটা হ্যাঁ, জিনিসই কিন্তু এই রিয়্যাক্টের মধ্যে অ্যাপ্লিকেবল, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে? তো হ্যাঁ আমি আমার স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ, করুন। দেখুন আমার স্ক্রিন শো করছে। আচ্ছা, আমারটা কি আর কোনো কিছু করার আছে? না। আমি তো দেখতে পাচ্ছি আপনার ইয়েটা। আপনি অফ করে দিতে পারেন, কারণ আপনার স্ক্রিনটা অন আছে। আপনি চাইলে আপনার, আচ্ছা, আমি স্টপ করে দিলাম। ওতে কী হয়, ব্যান্ডউইথটা কম যাবে। আচ্ছা, ঠিক আছে। তো বেসিক্যালি কী হচ্ছে, এইখানে রিয়্যাক্ট যখন আমরা কাজ করছি, রিয়্যাক্টের মেইন পারপাস হচ্ছে কম্পোনেন্ট ক্রিয়েট করা, মানে কম্পোনেন্ট বলতে ইউজার ইন্টারফেসেস ক্রিয়েট করা, যেটা দিয়ে আমরা কম্পোনেন্ট ক্রিয়েট করছি। আচ্ছা, এবার মেন ঘটনাটা হচ্ছে কি, আমরা ইন জেনারেল যখন ডিজাইন বানাই, HTML CSS জাভাস্ক্রিপ্ট করে যখন ডিজাইন বানাই, হুম, তখন আপনি যেহেতু বহুদিন হ্যাঁ ধরে সফটওয়্যার ডেভেলপমেন্টে আছেন, MVCতে কাজ হুম, করেছেন, তাই তো? আপনি যেহেতু হ্যাঁ হ্যাঁ, .NET MVCতে কাজ করেছেন, .NET MVCতে হ্যাঁ, কাজ করার সময় কী করেছেন? প্রথমে আপনাকে একটা HTML পেজ যদি আপনাকে দেওয়া হতো, সেই HTML পেজটাকে আপনি প্রথমে পার্ট পার্ট করে ভেঙে নিতেন, যেগুলো বেসিক্যালি কমনলি ইউজ, সেই পার্টগুলোকে যাতে বারবার করে লিখতে না হয়, সেই পার্টগুলোকে আলাদা হ্যাঁ করে দিলেন। হ্যাঁ, এবার যেটা পেজের ভেতরে যে পার্টটা যেটা কিনা চেঞ্জ হচ্ছে, সেটাকে কী হচ্ছে, কন্টেন্টের সঙ্গে হ্যাঁ, ওটাকে রেন্ডার করানো হতো, কন্টেন্টের সঙ্গে হ্যাঁ, ওটাকে রেন্ডার করানো হতো থ্রু কন্ট্রোলারের মাধ্যমে, হ্যাঁ, তাই তো? এবার সেই যে হ্যাঁ, প্রসেসটা, এই প্রসেসটা আগে করতে গেলে আমাদের কী হতো, ব্যাক এন্ডের সাপোর্টে করতে হতো, মানে বেসিক্যালি ওটা হুম, সার্ভার সাইড থেকে জিনিসটা পুরোটা কমপ্লিট হয়ে আসতো। হুম, এইবার ঘটনাটা হচ্ছে কি, ওই জিনিসটা সার্ভার সাইডে যেহেতু আমাদের লোডটা বেশি পড়ে যায় এই প্রসেসটা করার জন্য, তো সেই কারণে এই কাজটাকেই ফ্রন্ট এন্ডে দিয়ে দেওয়া হচ্ছে। এবার ফ্রন্ট এন্ডে দিয়ে দেওয়ার জন্য জাভাস্ক্রিপ্ট এই কাজটা ফ্রন্ট এন্ডে করতে পারে। এবার নর্মাল আচ্ছা, জাভাস্ক্রিপ্ট দিয়ে আগে এই জিনিসটা যদি করা হতো, মানে ইনফ্যাক্ট এখনও করা যায়, অনেক জায়গায় এরকমভাবে অপশানস রয়েছে, হুম, যদি ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্টে যদি আমরা এই কাজটা করি এইভাবে, হুম, তাহলে হুম, সেক্ষেত্রে অনেক বেশি কোড বা অনেক বেশি স্ট্রাকচার হুম, মেনটেন করতে হবে, যেটা কিনা ম্যানেজ করাটা একটু টাফ হয়ে যায়। এবার এই আচ্ছা, জিনিসটাকে কিছুটা ইজি করেছিল যে কোয়েরি, কিন্তু যে কোয়েরি হুম, ইজি করলেও যে কোয়েরিতে বেসিক্যালি কী হতো, আমরা ইউআরএল ভিত্তিক, মানে
এখানে যদি আমি অন্য একটা ইউআরএল যদি আনতে চাই, সেই ইউআরএল ভিত্তিক যদি কিন্তু আমার পেজ ওপেন করা দরকার পড়ে, সেটা কিন্তু যে কোয়েরি সাপোর্ট করতো না। হ্যাঁ, আমরা ওখানে কী করতাম, এক একটা পেজকে এক একটা আইডি ধরে ক্রিয়েট করে রাখা যেত। মানে বেসিক্যালি এক একটা পেজ এক একটা আইডি ধরে থাকতো। এবার যে পেজটাকে আমরা ওপেন করব সেই আইডি সেকশনটাকে ভিজিবল করে দিত, আর বাদ বাকিগুলোকে হাইড করে রাখতো। এইভাবে বেসিক্যালি ব্যাপারটা যে কোয়েরি দিয়ে হতো। কিন্তু ওতে কী হতো, আমাদের এই ইউআরএল ব্যাপারটা থাকতো না। এবার সেই ইউআরএল ব্যাপারটা রাখলে পরে কী হয়, আমরা ন্যাভিগেট করতে সুবিধা হয়, যে কোন পেজ থেকে কোন পেজে যাবো বা কোথা থেকে কোথায় গেলে সুবিধা হচ্ছে, এই ব্যাপারটা ন্যাভিগেশন করতে অনেকটা বেশি সুবিধা হয়। এই ন্যাভিগেশন ব্যাপারটাই ইজি করার জন্য, প্লাস তার সঙ্গে আমাদের পেজটার যাতে লোডিং টাইম যদি না থাকে, কারণ দেখুন এখানে প্রত্যেকটা পেজ আমি চেঞ্জ করতে এখানে কিন্তু কোনো রকম লোডিং টাইম নেই, মানে জাস্ট পেজটা চলে আসছে, ক্লিক করলেই চলে আসে। এই যে ক্লিক করলেই যে পুরো পেজটা যে ওপেন হচ্ছে, তার মানে বেসিক্যালি ধরে নেওয়া যায় যে এই পেজের পুরো কন্টেন্টটাই কিন্তু লোকালি অলরেডি এসে বসে আছে। কারণ লোকালি যদি না থাকে তাহলে এই রকমভাবে আসতে পারে না, কারণ এটা দেখুন কোনো উইদাউট রিফ্রেশই আসছে। হ্যাঁ, বারে বারে সার্ভারে গিয়ে আবার আসার তাহলে এত টাইম লাগে। তো সার্ভারের কোনো রিকোয়েস্ট সেন্ড করছেই না বলতে গেলে। এতে কি হচ্ছে, সার্ভার রিকোয়েস্টটা কমে গেল, এবং সার্ভার রিকোয়েস্ট কমে যাওয়াতে আমাদের পেজের যে বুস্টটা সেটাও অনেকটা বেড়ে যাচ্ছে। এতে সুবিধাটা কী হয়, এতে সার্ভারের অ্যাকচুয়ালি রিকোয়েস্ট টাইম কমে গেল। তাতে কী হবে, যদি অন্য কোনো ইউজার যদি সার্ভারে ঢোকে, তাকেও করবে কি, এরকম একটা টেমপ্লেট দিয়ে ছেড়ে দেবে, তারপরে বাদ বাকি ইউজার এন্ডে বুঝবে। কারণ ইউজার এন্ডের যে কনফিগারেশন বা সিস্টেমগুলো যেগুলো হয়, সেগুলো অনেক বেশি হাইলি ক্যাপাবেল এবং অনেক বেশি হায়ার লেভেলের সিস্টেম থাকে। কারণ বেসিক্যালি আপনি দেখবেন, আপনার যদি সার্ভারের সম্বন্ধে যদি কোনো আইডিয়া থাকে, আপনি সার্ভারে যখন আপনি ইউজ করছেন, সার্ভারে কী হচ্ছে, ডুয়েল কোর প্রসেসর বা 4 কোরের প্রসেসর, 4 কোরের প্রসেসর, বা খুব বেশি হলে 8 কোরের প্রসেসর, ঠিক আছে। এবার সেখানে র্যাম দেখা যাচ্ছে 2 জিবি, 4 জিবি, 8 জিবি, এরকম দেখা যাচ্ছে। 16 জিবি অবধিও থাকতে পারে, 16 জিবি 32 জিবিও থাকতে পারে, এখন অবশ্য সেই সমস্ত আসছে। তো বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমরা যখন পার্সোনাল ল্যাপটপ বা কম্পিউটার যদি ইউজ করি, সেক্ষেত্রে আমাদের পার্সোনাল ল্যাপটপ বা কম্পিউটারে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মানে 8 জিবি 16 জিবি র্যাম রয়েছে, 10 কোরের প্রসেসর রয়েছে। তো বেসিক্যালি কী হচ্ছে, আমাদের যে সিস্টেমগুলো সেগুলো কিন্তু সার্ভারের সিস্টেমের থেকে অনেক বেশি হাইলি মানে ক্যাপাবেল বা হাইলি পারফর্মড। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, যদি কিনা প্রত্যেকটা কাজের জন্য যদি সার্ভারকে বিজি করা হয়, যদিও সার্ভারের মধ্যে অনেক কিছু থাকে না, যেমন কিনা আমাদের সিস্টেমের মধ্যে এই যে ইউআই যেটা রয়েছে, সেটা বেসিক্যালি সার্ভারের অনেকটা মেমোরি খেয়ে নেয়, মানে সরি সিস্টেমের মেমোরি খেয়ে নেয়। তো সেই ক্ষেত্রে সার্ভারে যেহেতু ইউআইটাই থাকে না, সার্ভার পুরো কনসোল মোডে যেহেতু চলে, সেক্ষেত্রে ইউআইটা না থাকার জন্য ওইখানে অনেকটা মেমোরি বেঁচে যায়, যে কারণের জন্য সার্ভার সিস্টেম অনেক বেশি পারফর্ম করতে পারে লো রিসোর্স হওয়া সত্ত্বেও। সার্ভার অনেকটা বেশি পারফর্ম করে, কারণ সার্ভারের মেন কাজ হচ্ছে প্রসেস করা, আদার ইউআই জেনারেট করাটা সার্ভারের অতটা ডিমান্ড থাকে না। কিন্তু যখন আমরা লোকাল সিস্টেমে যখন কাজ করি, যখন আমরা ডেস্কটপ ল্যাপটপ বা কম্পিউটারে যখন কাজ করি, তখন সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের ইউআইটা ম্যাটার করে, কারণ উইদাউট ইউআই আমরা কাজই করতে পারবো না। তো এই কারণের জন্য সার্ভার সিস্টেমের থেকে বেশি হাইলি ক্যাপাবল সিস্টেম আমাদের লোকালি লাগে, মানে যেটাকে আমরা ইউজ করছি। এই ঘটনাটার জন্য বেসিক্যালি কী হচ্ছে, যেহেতু সার্ভার রিসোর্সটা কম, এবং সার্ভার রিসোর্স যদি আমি বাড়াতে চাই, তাহলে কী হচ্ছে, তার পেছনে একটা কস্ট ইনভলভ হয়ে যাবে। এবার এই কস্ট ইনভলভমেন্টটাই হচ্ছে সবথেকে বেশি সমস্যার জায়গা, কারণ যখন কিনা একটা বড় কোম্পানি, মানে আমরা যে সার্ভারটা নেব সেটারও দাম বেড়ে যাবে, সার্ভারের দাম বেড়ে যাবে, সার্ভারের দাম বেড়ে যাবে। তারপর যদি বেশি ট্রাফিক এসে যায়, ডাউন টাইম বেড়ে যাবে। এবার ডাউন টাইম বাড়া মানেই হচ্ছে বিজনেসে লস হয়ে যাওয়া। তো এই কারণের জন্য যাতে সবাইকে দেওয়া যায়, তো সেই কারণে কী হচ্ছে, মানে বেসিক্যালি আপনাকে এমন একটা সিস্টেম করা হলো বুফে টাইপের, যে আপনার সামনে মেনু কার্ড সমেত
খাবারের পুরো থালা সেট করে দিয়ে দেওয়া গেল। এবার আপনি এই বারবার করে ওয়েটারকে ডাকবেন না, কারণ একজন রয়েছে ওয়েটার। এবার একজন ওয়েটার তো সবাইকে গিয়ে ডেলিভার করতে পারবে না, এবার এসেছে গেস্ট অনেক। এবার কী করছে, একটা থালা নিয়ে গিয়ে তার মধ্যে সমস্ত কিছু দিয়ে একটা করে মেনু কার্ড ধরিয়ে দিয়ে আসলো। এবার যার যেটা পছন্দ সে সেটা তুলে খেয়ে নেবে। এই হচ্ছে ব্যাপারটা। এবার এতে সুবিধাটা কী হলো, একজন যে রয়েছে সেই ওয়েটারকে বারবার করে দৌড়াতে হচ্ছে না। তো এখানে মেনলি কী হচ্ছে, থালাটাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার। এখানে থালাটা হচ্ছে কি, ফ্রেমওয়ার্কটা মানে লাইব্রেরিটা, আচ্ছা রিয়াক্ট লাইব্রেরিটা হচ্ছে সেই থালাটার কাজ করছে। যে থালার মধ্যে সমস্ত কিছু ডেকোরেশনস করে আমরা রেডি করে রাখছি। জাস্ট যখনই সার্ভারে, হ্যাঁ, যখনই সার্ভারের কাছে যখন আমাদের ইউজারের রিকোয়েস্ট আসছে, জাস্ট এই প্যাকেজটা বা এই থালাটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এবার এর ভেতরে সমস্ত কিছু সাজানো আছে। এবার যার যেটা পছন্দ সে সেটাকে তুলে নেবে। এবার অবশ্যই তার মেনু লিস্ট হচ্ছে এইটা, মানে নেভিগেশন বার, ন্যাপ বার, বা এখানে আলাদা আলাদা যে বাটনসগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেসিক্যালি ওই মেনু সিস্টেম। এবার যার যেটা দরকার সে সেই মেনুতে ক্লিক করলে তার সেই জিনিসটা ওপেন হয়ে যাবে। তো এই রকমভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারি। এবার আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের রেসিপি কি, HTML CSS জাভাস্ক্রিপ্ট। ওয়েবসাইটের আমাদের রেসিপি হচ্ছে HTML CSS জাভাস্ক্রিপ্ট। এবার ব্যাপার হচ্ছে কি, আমরা জেনেছি যে HTML এর মধ্যে জাভাস্ক্রিপ্ট চলে, CSS চলে, কিন্তু জাভাস্ক্রিপ্টের মধ্যে HTML CSS কি চলে? হ্যাঁ, আমরা আগের দিন ওই যে দেখছিলাম যে জাভাস্ক্রিপ্টের মধ্যে দিয়ে যেমন লেখাটা কালার চেঞ্জ করে দিতে পারছিলাম, তারপর ব্যাকগ্রাউন্ডে একটা কালার বসাতে পারলাম। ওগুলো তো জাভাস্ক্রিপ্টের মধ্যে দিয়েই করা হলো, মানে হ্যাঁ, প্রোগ্রামিং করে করা হলো। জাভাস্ক্রিপ্টের মধ্যে দিয়েই করা হলো। এবার ব্যাপারটা হচ্ছে কি, কীরকম, এই যে ঘটনাটা যেটা ঘটছে, এটা দু রকম লজিক ব্যবহার করা যেতে পারে। দু রকম লজিক ব্যাপারটা কি, একটা হচ্ছে কি আমাদের এই যে কম্পোনেন্টস, মানে এখানে যে ধরেন আমরা HTML কন্টেন্ট দেখতে পাচ্ছি, এই HTML কন্টেন্টগুলো এক একটা ফাংশন বলতে পারা যায়, যার পেছনে একটা কম্পাইলার রয়েছে, ঠিক আছে? অথবা অথবা আমরা এটাকে যদি রিপ্রেজেন্টেশন যদি করতে যাই, এটার আরেকটা ধরনের রিপ্রেজেন্টেশন হতে পারে ক্লাস 8, এটার ভেতরে একটা ফোল্ডার BASIC বেসিক বলে রাখলাম। এখানে একটা ধরনের রিপ্রেজেন্টেশন হতে পারে, কারণ আমাদের মেন যে পেজটা আছে সেটা হচ্ছে index.html। এবার HTML5 এখানে করে আমরা রাখলাম। এবার এর ভেতরে কী হচ্ছে, আমাদের অ্যাকচুয়ালি লাগছে একটা div id equal to app, ওকে? তো এখানে ডিভাইডি অ্যাপ বলে আমরা এখানে রাখলাম। এবার এখানে কি হচ্ছে, স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করছি। এখানে এই স্ক্রিপ্ট ট্যাগের পরে এইখানে এই স্ক্রিপ্ট ট্যাগের থ্রু আমরা এখানে main.js বলে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল রাখলাম। এবার বেসিক্যালি কি হচ্ছে, এই main.js যে ফাইলটা রয়েছে, এই ফাইলটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি আউটপুটে কিছু দেখব। তো আপাতত আমরা এটাকে আউটপুটে দেওয়ার জন্য আমি এটাকে লঞ্চ করে দিলাম নর্মালি। এবার এইটা জাভাস্ক্রিপ্ট, এক মিনিট, এইখানটায় আপনি ওই ইয়েটা এলেন কি করে? আমি না ওই লাইভ সার্ভারটাকে বারে বারে ক্লিক করে করছি। এখানে রাইট ক্লিক করে ওপেন। ওপেন উইথ লাইভ সার্ভার আচ্ছা, এইখান থেকেও করা যায়, ঠিক আছে। কিন্তু এটা HTML পেজের উপরই হবে অনলি। হ্যাঁ, ওই যে ডান দিকের নিচে যখন থাকছে ওইটাকে আমি বারে বারে ক্লিক করে এখানে ক্লিক বন্ধ করে, করছি, খুলছি। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, বেসিক্যালি এখানে থেকেই হয়ে যায়। এখানে রাইট ক্লিক আচ্ছা করে এটা আসবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা শুধুমাত্র HTML পেজেই হবে, জাভাস্ক্রিপ্ট পেজে বা অন্য কোনো পেজে হবে না, ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে? কারণ এখানে যদি দেখেন এখানে নেই লাইভ সার্ভার অপশনটা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে? তো এবার ব্যাপারটা হচ্ছে কি, এইখানে যে জিনিসটা রয়েছে, এখানে আমরা মানে লাইব্রেরি কীভাবে কাজ করছে, এইখানে জিনিসটা হচ্ছে কি, এখানে প্রথমে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করে আমরা এখানে এর ভেতরে আমরা ডেটাটা ফেলছি, ঠিক আছে? এর ভেতরে আমরা ডেটাটা ফেলছি, তাহলে এখানে এটা করলে পরে আমাদের সিম্পলি এখানে আউটপুটটা চলে আসছে, ওকে? হ্যাঁ এবার মনে করুন আমার হ্যাঁ
এই যে এখানে আমরা হেডার আর ভিডিও ডেসক্রিপশন এরকমভাবে যদি আমরা কিছু একটা ডিজাইন দিই, এবার এইখানে এই জিনিসটাই আসছে কীরকমভাবে, একটা এই রকম অপশানস দিয়ে রেখেছে, ঠিক আছে। এইখানে এইরকমভাবে করে এবার এইখানে জাভাস্ক্রিপ্ট ফাইল এইরকমভাবে দিলাম, এবং এর ভেতরে আমি করছি কি স্টাইল এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মডার্ন জাভাস্ক্রিপ্ট, মানে এই ব্যাপারটা সাপোর্ট করছে, যাই এটা যেটার মাধ্যমে কী হচ্ছে আমাদের এই যে আউটপুটটা, সেই আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ ঠিক আছে। তো এইটা হচ্ছে কি আমরা এই যে HTML CSS যদি আমরা এখানে যদি রেন্ডার করি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, তাহলে সেটা আমরা বর্তমানে এইভাবে করতে পারি, মাল্টি লাইন যেটা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে আমাদের এইখানে আমরা এইভাবে জিনিসটাকে রেডি করে করতে পারি। এবার যদি এর মধ্যে যদি আমাকে কোনো যদি ডাইনামিক ব্যাপার যদি করতে হয়, ডাইনামিক ব্যাপার বলতে কাইন্ড অফ ধরে নেওয়া যাক এইখানে আমি একটা নেম ইউজ করছি, ঠিক আছে, কনস্ট নেম অরিজিৎ, ঠিক আছে। এবার এই যে নেমের ব্যাপারটা, এটাকে আমরা ইন্টারপ্রেট করার জন্য আমাদের এইখানে এইভাবে আমরা এটাকে বসালাম, তাহলে কী হচ্ছে আমাদের এই যে আউটপুটটা সেটা আমরা হ্যালো অরিজিৎ এই ব্যাপারটা দেখতে পাচ্ছি। কীভাবে হচ্ছে, জাস্ট আমাদের এই ইন্টারপোলেশন সাইনটা ইউজের কারণে। এই এই ধরনের আউটপুট যেটা আছে, এই ধরনের আউটপুটটা কিন্তু আগে জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করতো না, মডার্ন জাভাস্ক্রিপ্ট সেটা করছে। এবার বেসিক্যালি কী হয়েছিল, যখন এই যে লাইব্রেরিগুলো যখন অ্যাপ্লাই হয়েছিল, তখন কিন্তু জাভাস্ক্রিপ্ট এই মোডটা তখনও ওরা ইনহেরিট করতে পারেনি, তো সেই সময়কার এই ডেভেলপমেন্ট এবার করেছে কি, এইখানে এই যে জিনিসটা যেটা আমরা করছি বা এইখানে এই যে পুরো ব্যাপারটা, এটাতে কী হলো, এইটা একটা ইউআই রয়েছে, এটা একটা ইউআই বাঞ্চ রয়েছে, কিন্তু এর মধ্যে যদি আমাকে আর একখানা ইউআই বাঞ্চ যদি পুশ করতে হয়, তাহলে কী করতে হবে, আমাকে পুরো HTML এর কোডটাকে এখানে লিখতে হবে, অথবা আমাকে আর একটা HTML কোড এর ভেতরে পুশ করতে হবে। আলটিমেট রেন্ডার পয়েন্ট কিন্তু এইটাই, মানে আমি যেখানে পাঠাতে চাইছি সেই আলটিমেট রেন্ডার পয়েন্ট হচ্ছে আমার এই পার্টটাই। এরপরে কী হচ্ছে, আমাকে আলাদা আলাদা ডিজাইন দিয়ে আমাকে পুরো পেজটাকে রেডি করতে হচ্ছে। এবার সেই ক্ষেত্রে যদি আমরা এই প্রসেসে যদি কাজটা করতে থাকি, এটা কিন্তু অনেক বেশি ক্রিটিক্যাল বা ঝামেলা সাপেক্ষ, মানে আমাদের জিনিসটা অতটা আমি মানে আন্দাজ করতে পারবো না যে কোথা থেকে কী করবো। হ্যাঁ, হবে না, সম্ভব হবে না তা নয়, হয়ে যাবে, কিন্তু এইভাবে কাজটা করলে পরে কী হচ্ছে অনেকটা বেশি আমাদের মানে স্কিলস থাকতে হবে, যে স্কিলসটা জেনারেলি তৈরি করা বা ইউজ করাটা অনেকটা চাপের হয়। তো সেই কারণটার জন্যই এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে একটা ইজিয়েস্ট ওয়েতে করে দিয়েছে, সেটা হচ্ছে কি একটা লাইব্রেরি বানিয়ে, সেই লাইব্রেরিটা হচ্ছে রিয়াক্ট, ঠিক আছে। এবার এই রিয়াক্ট লাইব্রেরিটাকে যদি আমরা ইউজ করি, এবার রিয়াক্ট লাইব্রেরি এই কারণে যেহেতু আমরা যে কোনো রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের এনভায়রনমেন্টে এটাকে ইউজ করতে পারছি, সেই কারণে এটা লাইব্রেরি, ঠিক আছে। এবার যেহেতু এটা যে কোনো এটাকে ইউজ করতে পারছি, তাহলে কী হচ্ছে এখানে এটাকে ইউজ করার সহজ পদ্ধতি হচ্ছে একটা ফাংশন, অ্যান্ড দেন ওখানে আমি রিটার্ন করছি। অ্যাকচুয়ালি হিসাব করে দেখুন কেন এটা রিটার্ন, এই যে রিটার্ন যে কিওয়ার্ডটা কেন ইউজ হচ্ছে, হিসাব করে দেখুন, যদি আমি এই যে পার্টটা, এই পার্টটাকে যদি আমি একটা ফাংশনসে রাখতাম, এই পার্টটাকে যদি আমি একটা ফাংশন রাখতাম, FUNCTION ফাংশন, এই গ্রিড বলেই থাক, এইখানে এটা রাখলাম, ঠিক আছে, বা আমি এই পার্টটাকেই এখানে দিয়ে রাখলাম, ঠিক আছে, এইভাবে দিয়ে রাখলাম জিনিসটা। তাহলে এই যে জিনিসটা যেটা দিয়ে রাখলাম, এইটাকেই আমার অ্যাকচুয়ালি এখানে ইউজ হতে হবে। তাহলে এখানে কী হলো, গ্রিড দিয়ে এই ফাংশনটাকেই আমি কল করছি, মানে অ্যাকচুয়ালি এই ফাংশনটাই এখানে কল হচ্ছে। তাহলে কী হচ্ছে, এইটা তো রিটার্ন করছে না, নাহলে যদি রিটার্ন না করতো তাহলে আমার এই পেজটা শো হতো না। আচ্ছা, এটাকে সেভ করি, দেখুন এটাকে আউটপুটে আসছে। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, আমরা ফাংশন লিখছি এবং ফাংশনে রিটার্ন করছি, এবং রিটার্ন করছি বলেই আমাদের এটা কিন্তু আলটিমেট ফাইনাল আউটপুটে কিন্তু শো করছে ডেটাটা, ঠিক আছে। তো
তো সেই হ্যাঁ। কারণের জন্যই এখানে যত ফাংশনস আমরা এখানে অ্যাপ্লাই করছি, মানে যতগুলো আমরা এখানে হুম। কম্পোনেন্ট ক্রিয়েট করেছি, প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যেই আমরা রিটার্ন পাওয়ারটা দেখতে পাচ্ছি। রিটার্নকে ব্যবহার করছে, হ্যাঁ। কারণ এই রিটার্নের উদ্দেশ্যটাই হচ্ছে এইটা, যে এই যে ইন্টারপোলেশন পার্টটা অ্যাকচুয়ালি কী করছে, রিটার্ন করছে একটা ফাংশনের পেছনে আরেকটা ফাংশন, এবং তার মধ্যে থেকে কী হচ্ছে এই পুরো ডেটাটা এখানে তুলে আনছে। এবার শুধু তাই নয়, এখানে যদি মনে করুন একটা এটা তো রাখলাম, এরপর আমি একটা বাটন বলে একটা ফাংশন বানাচ্ছি, এফ ইউ ও হ্যাঁ অ্যান্ড বাটন, বাটন করে আমি এখানে একটা বাটনের ফাংশন রাখছি, ঠিক আছে। এখানে দেখুন একটা বাটন ফাংশন করে নিলাম, ঠিক আছে। এই যে বাটন ফাংশনটা, এই বাটন ফাংশনটাকে আমি এখানে কী করব, এখানে ইন্টারপোলেট করব এইভাবে। আচ্ছা। বেসিক্যালি এটা একটা ফাংশন, হ্যাঁ, মানে ফাংশনের মধ্যে আরেকটা ফাংশনকে রাখা হলো। হ্যাঁ। ঠিক আছে। এবং এইভাবে কী হলো, আমার এই ফাংশনের যে ডেটাটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, চলে এলো। ঠিক আছে। তাহলে মানে তাহলে ওই বেসিক্যালি বাটন যে সেও সেখানেও রিটার্ন রয়েছে, হুম আবার সেই রিটার্নটা গিয়ে এই ফাংশনের মধ্যে গেল, আবার হ্যাঁ, এই ফাংশনের অ্যাকচুয়ালি ব্যাপার রিটার্ন হচ্ছে থেকে ওইটা গেল। এইখানে গেল, এও রিটার্ন করছে ডেটাটা, পরে এই ডেটাটা এখানে এসে গেল, এবার এই ডেটাটা নিয়ে আবার এইখানে রিটার্ন করলো এবং এই গিয়ে এখানে করলো ফাইনালি। তার মানে বেসিক্যালি এইভাবেই কিন্তু রিয়াক্টটা তৈরি করছে, আচ্ছা, আচ্ছা। রিয়াক্টটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে এইভাবেই তৈরি হচ্ছে। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, এইখানে যত রকমের কম্পোনেন্টস আমরা দেখতে পাচ্ছি, এই যে কম্পোনেন্টসগুলো যেগুলো দেখতে পাচ্ছি, এই সমস্ত কম্পোনেন্টই কিন্তু তাহলে এক একটা ফাংশন, তাই না? আচ্ছা, হ্যাঁ। এবার বেসিক্যালি এখানে ফাংশন ইন্টারপোলেশন আমরা কী হচ্ছে, আমরা এইভাবে ফাংশন ইন্টারপোলেশনটা দিয়ে থাকি, ঠিক আছে। আর এইখানে বেসিক্যালি কী হচ্ছে, ফাংশন ইন্টারপোলেশনের জায়গায় এখানে এটাকে অ্যাকচুয়ালি একটা ট্যাগ বানাচ্ছে, জাস্ট এটুকুই, আচ্ছা, ঠিক আছে। আলটিমেট রিপ্রেজেন্টেশনটা এইটাই থাকছে, যেটা আমরা নর্মালি করছি, ঠিক আছে। নরমাল। এই জিনিসটাই আমাদের এইভাবে রিপ্রেজেন্ট হচ্ছে। এই ক্ষেত্রে সুবিধাটা কী হচ্ছে, এই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে এটাই, নর্মালি আমরা HTML সিনট্যাক্সটা খুব ভালোভাবে আমরা বুঝতে পারি এবং সেটাকে আমরা হ্যান্ডেল করতে পারি ইন জেনারেল। হুম, হুম, হুম। এই ক্ষেত্রেও আমরা সেই সেম কাজটাই করছি, কিন্তু এখানে কী হচ্ছে, এবার মনে করুন আমি এই বাটন ক্লিক করলে আমার এই নেমটা চেঞ্জ হবে, তাহলে এবার কীভাবে কাজ করব, মানে বাটনটা ক্লিক করব তাতে আমার নেমটা চেঞ্জ হবে। তাহলে বাটন ফাংশনে জাভাস্ক্রিপ্টটা লিখতে হবে। তাহলে বেসিক্যালি আমাকে এমন কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে কিনা আমার এই যে বাটন যেটা, এই বাটনের উপর ক্লিক হলে পরে আমার একটা ফাংশন এখানে এক্সিকিউট করবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মানে ইভেন্ট তাহলে ইভেন্ট তাহলে আনতে হবে। বেসিক্যালি কী হচ্ছে, এখানে যদি আমি একটা ধরে নেওয়া যাক, এখানে অন CLICK বলে আমি এখানে একটা প্যারামিটার রাখলাম, ঠিক আছে। এবার এটাকে করলাম কি, এই ক্লিক মিয়েতে আমি এটাকে ইন্টারপোলেট করছি, অন CLICK ইকুয়াল টু অন ক্লিক, ওকে। তার মানে এটা হয়ে গেল আমার ফাংশন। এবার এই ফাংশনটা যখন আমার গেল, তার মানে বেসিক্যালি কী হচ্ছে, এইখানে আমাকে তাহলে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে, যে ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা এই ফাংশনটাকে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে, যাতে কিনা আমার এই ডেটাটা যাতে কাজ করে। এবার এখানে কী হচ্ছে, অন ক্লিক বলে আমার এখানে একটা ফাংশন এখানে পাঠানো আছে, মানে এখানে একটা অন ক্লিক বলে একটা ফাংশন পাঠানো আছে। তার মানে এখানে বেসিক্যালি কী হচ্ছে, এই অন ক্লিক ফাংশনের মধ্যে আমাকে কিছু একটা ফাংশন পাঠাতে হবে যার থ্রুতে আমার এই ডেটাটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। এবার বেসিক্যালি কী হচ্ছে, এখানে আমি কনস্ট নেম ইকুয়াল টু অরিজিৎ, আর এইখানে একটা ফাংশন বানাচ্ছি, কনস্ট অন CLICK ইকুয়াল টু ফাংশন যার কাজ থাকছে কি এই নেম ফাংশনটাকে চেঞ্জ করা। এইভাবে আমি ব্যাপারটাকে চেঞ্জ করতে চাইছি, ঠিক আছে। তাহলে বেসিক্যালি কী হচ্ছে, এই অন ক্লিক ফাংশনটা এইভাবে আমার গেল এখানে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এটা হয়তো ঠিকভাবে কাজ করবে না।
কারণ এই যে ঘটনাটা যেটা ঘটলো, এইখানে জিনিসটা আমরা এখানে নেম পাঠাচ্ছি, এখানে এই ফাংশন অ্যাপ্লাই করলাম, কিন্তু এইখানে এই পুরো ব্যাপারটা এসে কিন্তু জিনিসটা ঘেটে যাচ্ছে। কারণ এইখানের যে ডিজাইন আর্কিটেকচারটা, তার মধ্যে এখানে বলছে এই নেম যে ডিক্লারেশনসটা এটা অলরেডি আছে বলছে। তার মানে বেসিক্যালি এখানে এইটাকে আমি যদি সরিয়ে রাখি, তাহলে এখানে দেখি এতে কী হচ্ছে। হ্যাঁ, এতে অ্যাকচুয়ালি একটা প্রবলেম সলভ। বাট যখনই আমি এখানে ক্লিক করলাম, এইখানে কিন্তু এই যে শিবাজি যে কথাটা যে চেঞ্জ করে দেওয়া, সেটা কিন্তু আর করলো না। আসার কথা। আসার কথা কিন্তু সেটা আর করলো না। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাতে কি হয়, যখনই আমরা এখানে ক্লিক করি তখন জিনিসটাকে একটা পেজের মধ্যে একটা রিফ্রেশ করে, মানে যেহেতু ভ্যারিয়েবলটা এখানে রয়েছে, এবার এটার মধ্যে কী হয়, ইন্টারনালি একটা রিফ্রেশ করে দেয় এই ইউআইটাকে, যাতে কি না এখানে শিবাজি লেখাটা যাতে উঠে আসে। কিন্তু এইখানে সেটা হলো না। তার কারণ হচ্ছে, যেহেতু এখানে মেনলি দুটো ফাংশনস আমাদের অ্যাকচুয়ালি লাগে এখানে, একটা হচ্ছে সেটার, একটা হচ্ছে গেটার। মানে এটাকে বলা হয় বাপ সাব মডেল। মানে ইন্টারনালি এমনভাবে একটা কাজ করা হয় যার মধ্যে কী হচ্ছে, ভ্যালু সেট করছে, সেই ভ্যালুটা এখানে রিটার্ন করছে। মানে এখানে দুটো ফাংশন এমনভাবে কাজ করবে যে একটা ভ্যালু রিটার্ন করবে আর একটা ভ্যালু গ্র্যাব করবে, যেটা আমার এখানে এই কারেন্ট সিচুয়েশানে সম্ভব হচ্ছে না। তো এই সমস্ত ডিজাইন প্যাটার্নগুলো নিয়েও কাজ করাটা অনেক ক্রিটিক্যাল। হ্যাঁ, চাইলে আমরা ম্যানুয়ালি বানাতে পারি ব্যাপারটাকে ধরে ধরে, কিন্তু এটা খুব বেশি মানে বেশি কষ্ট সাপেক্ষ ব্যাপার। এবার মেন হচ্ছে, আমরা এখানে কম্পোনেন্টসের ইউআই লেভেলটা যদি ভাবি, তো ইউআই লেভেল বানিয়ে নিয়েছি, কিন্তু যখনই দেখছি যে আমার ইন্টারাক্টিভ লেভেল দরকার, তখন কিন্তু সেটা আমাদের আটকে যাচ্ছে, ইন্টারাক্টিভ লেভেল আমরা বানাতে পারছি না। তো এই কারণের জন্যই কিন্তু এবার আমাদের রিয়্যাক্টের দরকার পড়ে যাচ্ছে। কারণ রিয়্যাক্টে বেসিক্যালি এই ধরনের কাজকে করার জন্য, বা এর থেকে আরও এক্সট্রা কাজ করাবার জন্য, জিনিসগুলো অনেকটা কিছু জিনিস দিয়ে রেখেছে, যার জন্য আমাদের অনেক ক্ষেত্রে অনেক কিছু লিখতে হবে না বা বুঝতে হবে না, জাস্ট আমরা ওই পার্টগুলোকে ইউজ করবো, তাতে আমাদের কাজটা মিটে যাবে। এইটাই হচ্ছে বেসিক্যালি মানে রিয়্যাক্টের এখানে সুবিধা। এখানে আমরা যেমন ডিজাইন করে ক্লিক করছি, ঠিক মানে রিয়াক্টেও আমাদের একটা যদি ফর্ম তৈরি করলাম, তাতে একটা বাটনে ক্লিক করলে সেই ডেটাগুলোকে আমরা আবার এপিআই এর মাধ্যমে ব্যাকএন্ডকে দিয়ে দেবো। হ্যাঁ, এই কাজটা রিয়াক্ট রিয়্যাক্ট করতে পারে। সহজেই করে দেবে। হ্যাঁ, রিয়্যাক্ট খুব সহজেই করবে। ওখানে কিছু ফাংশন আছে, মানে ওকে বলা হয় হুক ফাংশন। সেই হুক ফাংশন যদি আমরা ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজগুলো ইজিলি করে দেবে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, যেই কমপ্লেক্স জিনিসটা, যেটা কিনা আমাদের করতে গেলে কমপ্লেক্স হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই যে জিনিসটা আমি করছি, এই জিনিসটা অ্যাকচুয়ালি কিন্তু সেরকমভাবে খুব একটা জিনিস আমরা রেডি করিনি। জাস্ট আমরা এখানে ফ্রম স্ক্র্যাচ একটা জিনিস বানাচ্ছি। কিন্তু এবার এই যে ফ্রম স্ক্র্যাচ যে জিনিসটাকে আমরা রেডি করতে করতে এগোচ্ছি, এইখানেই প্রবলেমটা হচ্ছে কি, কোনটার জন্য কোন কাজটা আমরা ইউটিলাইজ করব, সেই জিনিসটা কিন্তু বোঝার দুঃসাধ্য। অ্যাকচুয়ালি করা যায়, যায় না যে তা নয়। এখানে বেসিক্যালি এই ফাংশনটার একটা আলাদা একটা ফাংশন হুকস বানিয়ে নেওয়া, এবং সেই হুকস বানিয়ে নিয়ে আমরা সেই হুকস দিয়েও আমরা এই কাজটাকে করতে পারি। কারণ ওটা কি হচ্ছে, একটা ফাংশনের মধ্যে গিয়ে ভ্যালুটাকে আপডেট করে এবার সেই ভ্যালুটাকে রিটার্ন করে দিচ্ছে, এবং সেই ভ্যালুটাই আমরা এখানে শো করাবো। তাহলে তার জন্য আমাদের একটা এক্সট্রা হুক ফাংশন লাগবে। ঠিক আছে, হুক ফাংশনটাও খুব ইজি, মানে জাভাস্ক্রিপ্টের পার্ট তো খুব ইজি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই যে প্রথম এই জিনিসটাকে যে রেডি করা, এই উদ্ভাবনী যে ক্ষমতাটা বা এই যে প্রসেসটা, এইটাই হচ্ছে সবথেকে বড় ইনোভেশন। যে আজকে জাভাস্ক্রিপ্টে রিয়্যাক্ট একটা গ্রেট চেঞ্জ এনে দিয়েছে জাভাস্ক্রিপ্টে, যে নর্মাল জাভাস্ক্রিপ্টকে কীরকমভাবে ভাবলে পরে জাভাস্ক্রিপ্টটা একটা HTML কন্টেন্টকে রেন্ডার করছে সাইমেন্টেনিয়াসলি, এবং তার জন্য এক্সট্রা এখানে আমাদের যে টুকু, মানে যে জিনিসগুলো আমরা ভরছি সেইটুকু ছাড়া এক্সট্রা কোনো মানে কোনো ডেটাই অ্যাড করে না। মানে রিয়্যাক্ট একমাত্র লাইব্রেরি বলা যায় যে কিনা কোনো এক্সট্রা ডেটা অ্যাড করে না এলিমেন্টের সঙ্গে, যে এলিমেন্টকে মনিটর করার জন্য বা ওয়াচ করার জন্য। এটা হচ্ছে রিয়্যাক্টের সবথেকে বড় অ্যাডভান্টেজেস। কারণ রিয়্যাক্ট কী হয়, রিয়্যাক্ট অ্যাঙ্গুলার ভিউ,
এই তিনটে লাইব্রেরি বা তিনটে যদি সেম কাজ করছে, কিন্তু যখন আমরা দেখবো যে রেন্ডার যখন করে না, মানে ফাইনাল আউটপুটে যখন রেন্ডার হয়, তখন অ্যাঙ্গুলার বা ভিউজেস বা অন্য কোনো জেএস লাইব্রেরি তারা কিন্তু কী করছে, একটা এক্সট্রা ডেটা পুশ করে দেয় যখন এইচটিএমএল রেন্ডার করে, আইডেন্টিফাই করার জন্য। মানে বেসিক্যালি মেন ব্যাপারটা হচ্ছে এই এলিমেন্টটাকে আইডেন্টিফাই করার জন্য। কিন্তু রিয়্যাক্টের জন্য সেরকম কোনো আইডেন্টিফিকেশনের দরকারই পড়ে না, আর এক্সট্রা কিছু লাগায়ও না। জাস্ট সিম্পল নর্মাল এইচটিএমএল এর রেন্ডার করে সেটাকে অ্যাক্টিভ করে দেয়। এটাই সবথেকে বড় এর ইনোভেশন। আর এটাই জন্যই রিয়্যাক্ট যে ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি সবথেকে বেশি পপুলার, এবং রিয়্যাক্ট একমাত্র লাইব্রেরি বলা যায় যার ইউজেস সবথেকে বেশি। কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এর অপটিমাইজেশন আর এর স্কেলেবিলিটি বা ইউজিবিলিটি এত বেশি যে একে যে কোনো জায়গা থেকে ইউজ করা যায়, যে কোনোভাবে ইউজ করা যায়, যে কোনো পজিশানে ইউজ করা যায়। আর এরকম নয় যে এটা আপনি ডটনেট ফ্রেমওয়ার্কে যাতে আপনি কাজ করেন, তার মধ্যেও যদি আপনার মনে হয় যে আপনি এমবিসি মডেলের মধ্যেই আপনি রিয়াক্ট ইউজ করবেন, তাও চাইলে করতে পারেন। কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এইটা সার্ভার সাইড রেন্ডারিং যদি দরকার পড়ে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু আমার নর্মাল এইচটিএমএল সিএসএস যেখানে রয়েছে সেইখানে যদি আমার কোনো জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাকে যদি কিছু অ্যাক্টিভিটি করাতে হয় বা কিছু যদি ডিজাইন রেডি করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু রিয়্যাক্ট ওই জায়গাতে কাজ করে যায়। এইটা হচ্ছে রিয়্যাক্টের সবথেকে বড় অ্যাডভান্টেজেস। যে কারণে রিয়্যাক্ট কী হচ্ছে, এর কোনো নির্দিষ্ট কোনো স্ট্রাকচার নেই, কারণ একে যে যেইভাবে চাইবে সে সেইভাবে এটাকে ইউজ করতে পারে, এবং এটা নেটিভ এইচটিএমএল সিএসএসের সঙ্গে ভালোভাবে এটা মার্জ হয়ে যায়। এবার ব্যাপার হচ্ছে রিয়্যাক্ট অ্যাপ বলে আমি এখানে রাখলাম। এবার রিয়্যাক্ট অ্যাপ যখন আমরা করছি, এবার রিয়্যাক্ট অ্যাপকে আমরা বিভিন্ন রকমভাবে সেট আপ করতে পারি। অবশ্যই আমরা এখানে এই সেট আপের যে অপশানস রয়েছে, এখানে সেট আপের অপশান হচ্ছে ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ বলে, এখানে আমরা আলাদা টাইপের রিয়্যাক্ট ফ্রেমওয়ার্ক, মানে এগুলো বেসিক্যালি কাইন্ড অফ বলা যায় ফ্রেমওয়ার্ক টাইপের। এই যে ক্রিয়েট নেক্সট অ্যাপ বলে, এটা একটা ফ্রেমওয়ার্ক। ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ রাউটার, এটা একটা ক্রিয়েট রিয়্যাক্ট রাউটার, এটাও একটা ফ্রেমওয়ার্ক। ক্রিয়েট এক্সপো অ্যাপ, এটা একটা ফ্রেমওয়ার্ক। মানে বেসিক্যালি এক একজন এক এক রকমভাবে করেছে। আর ফ্রম স্ক্র্যাচ যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে এখানে ভাইট রয়েছে, পার্সেল রয়েছে, আরএসবিল রয়েছে, এরকম আলাদা আলাদা অপশান সেখানে দিয়ে রেখেছে, ঠিক আছে, যাতে কিনা আমরা করতে পারি। এবং রিয়্যাক্টকে নিয়ে মানে প্রত্যেকটা ডেভেলপমেন্ট লেভেলে কিছু না কিছুভাবে এটাকে ইউজ করছে, আর এর ইউজিবিলিটি লেভেলটাও দুর্দান্ত। এবার বলছে যে এইখানে যদি কোনো এক্সিস্টিং ফ্রেমওয়ার্ক যদি থাকে, মানে এখানে বলছে এটা হচ্ছে তোর একটা ইউজিবিলিটি অপশানস যে এখানে আমরা করছি, কিন্তু বলছে যদি কোনো একটা এক্সিস্টিং ফ্রেমওয়ার্ক যেটা অলরেডি চলছে, ঠিক আছে, কোনো এক্সিস্টিং ফ্রেমওয়ার্ক রয়েছে যার মধ্যে রিয়্যাক্টকে ইউজ করা দরকার আছে, তার মধ্যেও যদি আমরা রিয়্যাক্ট ইউজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে জাস্ট এই দুটো লাইব্রেরিকে নোড মডিউলের থ্রু দিয়ে ডাউনলোড করে নিতে হবে। আর তারপরে ব্যাপার হচ্ছে কি, এখানে আমরা জাস্ট সিম্পল ওয়েতে এখানে পুশ করে দাও, তাহলেও হবে। মানে এই নয় যে রিয়্যাক্টে ইউজ করার জন্য আপনাকে আলাদা করে তেমন কিছু করতে হবে, ঠিক আছে। মানে এখানে স্কেলেবিলিটি এইটা যেটা ঘটনা, এইটা যেটা অলরেডি এক্সিস্টিং আছে, তার মানে কি এইটা কি আমার কাছে যদি একটা এমসি প্রজেক্ট থাকে, সেইটার মধ্যে ঢোকানোর ক্ষেত্রে কি এইটা ইউজ করা যেতে পারে, কোনটা? নাকি রিয়্যাক্টেরই একটা কোনো এক্সিস্টিং প্রজেক্ট থাকে সেখানে? না না, মেন ব্যাপার হচ্ছে আপনার যে কোনো এক্সিস্টিং যে অ্যাপ্লিকেশান রয়েছে, সেই এক্সিস্টিং অ্যাপ্লিকেশানের মধ্যে যদি আপনাকে ইউআইকে যদি আপডেট করতে হয়, এখন বেসিক্যালি কী হচ্ছে, ইউআই আপডেট করতে গেলে আমাদের নোড জেস লাগবে। কারণ বেসিক্যালি কী হচ্ছে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টকে, হ্যাঁ, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ছাড়া কিন্তু এখন ফ্রন্ট এন্ড ইউআইকে আপডেট মডিফিকেশন করার কাজটা করতে পারা যায় না। মানে নোড.জেএস তো কম্পাইলারের মতন
কাজ করছে। হুম। রিয়াক্ট কে বানিয়েছে জানেন? না। ফেসবুক। আচ্ছা। কারণ রিয়াক্টে বানাবার পেছনে ফেসবুকের নিজস্ব রিকোয়ারমেন্ট ছিল। আচ্ছা। কারণ ফেসবুক কী করে, এই মাঝখানে শুধু স্ক্রলে কাজ করছে। তা এবার ব্যাপারটা হয় কি, এরা অনেক রকম লাইব্রেরি ট্রাই করেছে। হুম। প্রথমে যখন ফেসবুক ওরা তৈরি করেছিল, ফেসবুকের ব্যাকএন্ডটা হচ্ছে পিএইচপির, আর ফ্রন্ট এন্ডটা জাভাস্ক্রিপ্ট। এবার জাভাস্ক্রিপ্টে ওরা প্রথমে যে কোয়েরি ইউজ করতো, যে কোয়েরির সঙ্গে তারপরে ওরা একটা ফ্রেমওয়ার্ক ওরা লাইব্রেরি বানালো, সেটার নাম হলো ব্যাকবোন জেএস। সেটা দিয়ে যখন করতো কাজটা, ব্যাকবোন জেএসটা একসময় খুব চাইতো লোকে যে ব্যাকবোন জেএস জানা আছে কিনা জাভাস্ক্রিপ্টে। আচ্ছা। কিন্তু ব্যাকবোন জেএসটা কী হয়েছিল, ওর ভেতরে কিছু প্রবলেম ছিল, যে প্রবলেম থাকার কারণে ব্যাকবোন জেএসটা লোকে ইউজ করতে চাইতো না। এবার ব্যাপারটা হচ্ছে কি, ইনফ্যাক্ট ওদেরও নিজেদের প্রবলেমটা ওরা ফেস করেছে, যে মেনলি কী হতো, যখন ব্যাকবোন জেএসটা এই এসটিএমএল কন্টেন্টকে রেন্ডার করতো, তখন ব্রাউজারকে অনেক বেশি হেভি করে দিত, যার কারণে কী হতো, অনেক সময় সিস্টেম হ্যাং করে যেত, ল্যাপটপ ওই কিছুটা স্ক্রল করার পরই হ্যাং করে যায়। এই সমস্ত কারণের জন্য কী হতো, রিয়াক্ট মানে ব্যাকবোন জেএস লোকে ইউজ করতে যেত না। আর এই প্রবলেমটা ওরা দেখছে যে এতে তো সমস্যা বাড়ছে, তখন কি করলো ওরা আস্তে আস্তে এই রিয়াক্টের যে কনসেপ্টটা, মানে তার আগে অলরেডি অ্যাঙ্গুলার এসে গেছিলো, 2010 থেকেই অ্যাঙ্গুলার চলছিলো। এবার সেই অ্যাঙ্গুলার কনসেপ্টটা দেখে ওদের ভালো লেগেছিলো, অ্যাঙ্গুলার জেএসের কনসেপ্টটা দেখে ওই রকম টাইপেরই ওরা নিজস্ব একটা লাইব্রেরি বানিয়েছিল, যেটার নাম হচ্ছে রিয়াক্ট। এবং রিয়াক্টকে বানিয়ে ওরা কন্টিনিউয়াসলি এটাকে অপটিমাইজ করে গেছে। জাস্ট এদের একটাই পারপাস, যে কম্পোনেন্ট কীভাবে ক্রিয়েট হবে, আর কিচ্ছু এরা ভাবেনি, এক্সট্রা আর কিচ্ছু ভাবেনি। যেখানে কিনা রিয়াক্ট বা অন্যান্য ফ্রেমওয়ার্ক অনেক কিছু ভেবেছে, এদের শুধু একটা জিনিসই ভেবেছে, যে আমার শুধু কম্পোনেন্টটা আমি রেন্ডার করব, এবং সেই কম্পোনেন্টটা যেন অপটিমাইজড হয়, আর যাতে মেমোরি যাতে এক্সট্রা যাতে না খায়, যাতে আমার এক্সট্রা মেমোরি যাতে না খায়। কারণ এতে কী হয়, ল্যাপটপ বা ডেস্কটপ বা মোবাইল হ্যাং করে যায়, এইটাতে ওরা শুধু কনসেন্ট্রেট করেছে, যাতে কিনা এক্সট্রা ডোম যাতে জেনারেট না করে। দরকার পড়লে কন্টেন্ট রিপ্লেস হয়ে যাবে ওই সেম ডোমের মধ্যে, কিন্তু ডোম যেন এক্সট্রা রিপ্লেস না করে, মানে এক্সট্রা যেন ক্রিয়েট না করে দেয়। এই ব্যাপারটাকে মাথায় রেখে ওরা এই রিয়াক্ট লাইব্রেরিটাকে তৈরি করেছিল। এবং রিয়াক্ট লাইব্রেরি তৈরি করার পরে এদের এই একটা প্রবলেম সলভ যখন হয়ে গেছে, এবার এই লাইব্রেরিটাকে নিয়ে মানে যা ইচ্ছা তাই লোকে করে যাচ্ছে। বাদ বাকি যা এখানে দেখা যাচ্ছে সেটা কিন্তু রিয়াক্টের সাপোর্ট নয়, ওটা থার্ড পার্টি লাইব্রেরির সাপোর্ট, মানে থার্ড পার্টি লোক, মানে অন্যান্যরা নিয়ে কাজকর্ম করছে। রিয়াক্ট শুধু একটা জিনিসই মন দিয়েছে, সেটা হচ্ছে এদের কম্পোনেন্ট ডিজাইনটা, কম্পোনেন্টের পার্ট, আর বাদ বাকি কিচ্ছু এরা মন লাগায়নি। এই যে রিয়াক্ট, এবার রিয়াক্টের কনসেপ্টটাই যখন এরা খুব সুন্দর বানিয়ে ফেলেছিল, এরপরই এরা নেক্সট লেভেলে যেটা বানিয়েছে সেটা হচ্ছে রিয়াক্ট নেটিভ মোবাইল অ্যাপের জন্য। রিয়াক্ট অ্যান্ড রিয়াক্ট নেটিভ এই দুটোই হচ্ছে এদের আলটিমেট, এদের মানে এদের অ্যাকচুয়ালি ইনোভেশন। কিন্তু এই ইনোভেশনটা কিন্তু অ্যাকচুয়ালি যখন ফাইনালি এরা প্রোডাকশন লেভেলে নিয়ে কাজকর্ম করে, তখন কিন্তু মানে এরা যে কনসেপ্টটা করেছে, বেস্ট কনসেপ্টটা, এই কনসেপ্টটুকুকেই এরা সুন্দরভাবে পলিশ করেছে। কিন্তু আলটিমেটলি এটা কত বড় হবে, কত হিউজ হবে,
সেই ব্যাপারটাতে আর এরা মাথা ঘামায় না। ওর জন্য থার্ড পার্টির যারা ডেভেলপার্স আছে, যারা জাভাস্ক্রিপ্ট নিয়ে প্যাশনেট বেশি, তারা এর ওপরে কাজ করে যাচ্ছে। কারণ এরা মেন দুটো জিনিসকে খুব সুন্দর করে দিয়েছে, রিয়াক্ট অ্যান্ড রিয়াক্টিভ। এই দুটো জিনিসকে ঠিকঠাক করে দেওয়ার পরই বাদ বাকি লোকেরা একে নিয়ে মানে কাজ করে যাচ্ছে। কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, মেন কোডটা যদি ভালো হয় না, এর উপরে যা কিছু তাই চাপানো যায়। মানে বেসিক্যালি এরকম ব্যাপার যে একটা বিল্ডিং তৈরি করার জন্য তার ফাউন্ডেশনটা দরকার। এই ফাউন্ডেশনটা খুব সুন্দর করে দিয়েছে এবং ফাউন্ডেশনটাকে এরা খুব ভালোভাবে মেনটেন করছে। এরপরে বিল্ডিং যা ইচ্ছে তাই। যে কারণে কী হচ্ছে, এই যে রিয়াক্ট আর রিয়াক্ট নেটিভকে দেখে গুগলও কী করেছে, গুগলও একটা নতুন ল্যাঙ্গুয়েজ শুরু করেছে যেটার নাম হচ্ছে ডার্ট। এবং ডার্ট ল্যাঙ্গুয়েজ একটা তৈরি করে, মানে জাভাস্ক্রিপ্টের মতন একটা ল্যাঙ্গুয়েজ ডার্ট, এবং ডার্ট ল্যাঙ্গুয়েজটাকে তৈরি করে ওরা করেছে কি একটা সিঙ্গেল কোড বেসে সমস্ত রকম অ্যাপ্লিকেশন বানাবে, মানে ডেস্কটপ, মোবাইল, ওয়েব সব রকমের। এবার ফ্লাটার অ্যাপ্লিকেশনে ফ্লাটার বলে একটা ফ্রেমওয়ার্ক বানিয়েছে ডার্টের উপর বেস করে, যেটার মেন কনসেপ্টই এরা ইনহেরিট করেছে রিয়াক্ট নেটিভ থেকে। ঠিক আছে, কিন্তু এবার ঘটনাটা হচ্ছে কি, ঘটনা সূত্রে দেখা যায় যারা জাভাস্ক্রিপ্ট ডেভেলপার তাদের কাছে রিয়াক্ট নেটিভ খুব ইজি, সিম্পল। কিন্তু যারা জাভার সাইড থেকে আসে বা নেটিভ অ্যাপ ডেভেলপমেন্টের সাইড থেকে আসে, তাদের ক্ষেত্রে হয়তো ডার্টটা একটু সিম্পল হতে পারে ইনিশিয়ালি, ডার্ট বা ফ্ল্যাটার ফ্রেমওয়ার্ক। কিন্তু ফ্ল্যাটার ফ্রেমওয়ার্কটাও মধ্যে ওটাকেও ওরা করেছে কি খুব বেশি এটার মধ্যে কাজ করে যাচ্ছে ফ্ল্যাটার ফ্রেমওয়ার্কটা। আর রিয়াক্টে ওইটা মনে হয় ফ্লাটারটা বোধহয় মাইক্রোসফটেরও আছে বোধহয়। যাই না, সেটা বলতে পারবো না। আমি ঠিক কতটা জানি না, এই শোনা কথা আর কি। হ্যাঁ, মেন ব্যাপার হচ্ছে থাকলে থাকতে পারে, কিন্তু মেন হচ্ছে মাইক্রোসফট একটা ওই মাইক্রোসফট ইউআই যেটা আছে এমইউআই, ওইটাকে ওরা ইন্টিগ্রেট করেছে ফ্লাটারের মধ্যে। তো সেই ব্যাপারটা ওরা করেছে মাইক্রোসফট ফ্লাটারের উপরে। কিন্তু রিয়াক্ট যেভাবে কাজ করে, রিয়াক্টের মধ্যে কিছু করতে লাগে না, রিয়াক্টের মধ্যে হয়ে যায়, লোকে করে নেয়। কারণ রিয়াক্টটা এত বেশি সিম্পল, এত বেশি মানে ফ্লেক্সিবল। সে কারণে কী হচ্ছে, রিয়াক্টের ওপরে কাজ করা এটা জাভাস্ক্রিপ্ট ডেভেলপারের পার্সপেক্টিভে অনেক বেশি ইজি। এবং এরা নিজেদের দরকারের জন্য যা যা বানিয়েছে, সেই দরকারগুলোকেই যখন আমরা ইউজ করছি তখন অনেকটা বেটার হচ্ছে। আচ্ছা, এইখানে বেসিক্যালি কী হচ্ছে, এই যে রিয়াক্ট কম্পাইলার, এরা নিজস্ব একটা কম্পাইলারও রেখেছে যাতে কিনা এই পুরো কম্পাইলেশনটাকে যাতে ইজিলি করা যায়। এবং এর জন্য এখানে কম্পাইলেশন অপশানসও রেখেছে। এই যে কম্পাইলেশন অপশানের জন্য এরা করছে কি, এই যে ব্যাবেল জেএস ইউজ করেছে। ঠিক আছে, ব্যাবেল জেএস যেটা আছে সেটা অ্যাকচুয়ালি কম্পাইলার হিসেবে ইউজ করছে। তো এবার এইখানে রিয়াক্ট কম্পাইলার ইউজ করে যদি এটা হচ্ছে ভাইটের সঙ্গে যদি করতে হয়, তাহলে ভাইটের সঙ্গে এই সেট আপটা রেখেছে, যেটা অ্যাকচুয়ালি এই যে সেট আপগুলো রয়েছে না, এখানে যে বিভিন্ন রকমের যে আলাদা আলাদা টাইপের সেট আপ দিয়ে রেখেছে, এই সেট আপটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট। কারণ হচ্ছে কি, যখনই আপনি কোনো একটা এক্সিস্টিং প্রজেক্টের সঙ্গে আপনি যখন কাজ করবেন, এক্সিস্টিং প্রজেক্টের সঙ্গে কাজ করতে গেলে এখানে কী হচ্ছে, বিভিন্ন রকমের বিল্ডার টুল পাবেন, যেটা আমি আগেও বলেছি যে বিল্ডার টুল কিন্তু এখানে মেন ইম্পর্টেন্ট। এইখানে দেখুন, এই যে ব্যাবেল একটা রয়েছে, ব্যাবেল জেএস হচ্ছে এই ফার্স্টেরটা। ঠিক আছে, ফার্স্টের এই সাপোর্টটা ব্যাবেল জেএস। ঠিক আছে, তারপরে সেট আপটা হচ্ছে ভাইট, তারপরে সেট আপটা হচ্ছে নেক্সট জেএস। ঠিক আছে, তারপরে সেট আপটা হচ্ছে রিয়াক্ট রাউটার, তারপরে সেট আপটা হচ্ছে আপনার ওয়েব প্যাকও একটা খুব ইউজ হতো, এটাও একটা বিল্ডার টুল, এবং এটাই সব থেকে বেশি ইউজ হতো ভাইটের আগে, কিন্তু এখন ভাইট সেই জায়গাটা নিয়ে নিয়েছে। তারপরে হচ্ছে এক্সপো, এটা একটা আলাদা ব্যাপার। তারপর আরএস প্যাক, এটাও একটা আলাদা কম্পাইলার। তারপর মেট্রো, হ্যাঁ, মেট্রো যেটা আছে এটা হচ্ছে কিন্তু মাইক্রোসফটের। ঠিক আছে,
মেট্রো যেটা সেটা কিন্তু মাইক্রোসফটের। অ্যাকচুয়ালি রিয়াক্টে যেটা রয়েছে সেটাও মেট্রো ইউআই, ঠিক আছে। তো ওই মেট্রো মেট্রো যেটা রয়েছে সেটা হচ্ছে মাইক্রোসফটের পার্ট, এবং এটাও একটা ফ্রেমওয়ার্ক যেটা রিয়াক্ট নেটিভ এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে আরএস প্যাক অ্যান্ড আরএস বিল্ড, এরকমভাবে আলাদা আলাদা সমস্ত অপশানস রেখেছে, যেটার কাজ হচ্ছে যে রিয়াক্ট কম্পাইলার ইউজ করা এবং রিয়াক্টকে কম্পাইলেশনের কাজটা করা। আগে কী হতো, আগে এর ওয়েব ভার্সন একটা ছিল মানে লাইব্রেরি হিসাবে, সেই পার্টটাকে এরা তুলে দিয়েছে, কারণ বেসিক্যালি ওইটা দিয়ে HTML পেজের মধ্যে যে জিনিসটা করা হতো সেই জিনিসটা এইখানে করলে ঠিক একটা সাপোর্ট দেয় না। এই যে ব্যাপারটা, এই এই জিনিসটা মানে দেখাচ্ছি। এই যা বেসিক্যালি কী হচ্ছে, এখানে জাস্ট সিম্পল index.html দিচ্ছি, মানে এটা অ্যাজ এ লাইব্রেরি কীভাবে কাজ করছে। এই যে এইখানে বেসিক্যালি কী হচ্ছে, এই যে রিয়াক্ট লাইব্রেরি, ঠিক আছে, এটা হচ্ছে রিয়াক্টের লাইব্রেরি, আর হচ্ছে এটা হচ্ছে রিয়াক্ট ডোম লাইব্রেরি, ঠিক আছে। আর ব্যাবেল জেসটা হচ্ছে বেসিক্যালি এই যে আমাদের যে HTML এর মধ্যে যে মানে জাভাস্ক্রিপ্টের মধ্যে যে HTML লেখার পার্টটা, এই কাজটা এর কারণে সম্ভব হচ্ছে। তো এই যে ব্যাপারটা, এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখা, এখানে বেসিক্যালি কী হচ্ছে, এই তিনটে লাইব্রেরির জন্য কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা রেডি হচ্ছে। এবার যখনই আমরা এটাকে দিচ্ছি, এইটাকে ইউজ করে কিন্তু আমাদের এই আউটপুটটা চলে আসছে, জাস্ট সিম্পল HTML ফরম্যাট। এবং এখানে কি হচ্ছে, আমরা এখানে স্টাইল অ্যাপ্লাই করে কালার এখানে স্ট্রিংয়ে রেড এইভাবে বসাবো, তাহলে কি হচ্ছে, এটা রেড কালার হয়ে গেল। এবং এটা দেখুন, যদি আমি HTML-টাকে ইন্সপেক্ট করি, দেখুন এখানে সিম্পল HTML-এর যে সিনট্যাক্স নর্মাল, সেই সিনট্যাক্সটাই এখানে কাজ করছে, ঠিক আছে। এবার এই হচ্ছে বেসিক্যালি এর ব্যাপারটা। এই যে এইখানে মেন হচ্ছে এই কনটেক্সটটাকে রেন্ডার করার জন্য এই ব্যাবেল টেক্সট এই পার্টটাকে ইউজ করছে। মানে এখানে বেসিক্যালি দেখুন, এই যে এই টেক্সট ব্যাবেল, এই পার্টটা না লিখলে পরে নর্মালি যদি আমি এটাকে মুছে দিয়ে যদি নর্মাল জাভাস্ক্রিপ্ট রাখতাম, তাহলে কিন্তু এইখানে এটা প্রবলেম করে নর্মাল জাভাস্ক্রিপ্ট হিসাবে। এখানে শুধু এই ব্যাবেল টেক্সটের সাপোর্টেই কিন্তু এটা করছে। এবার কি হয়, বলছে ডোন্ট ইউজ দিস প্রোডাকশান। তো বেসিক্যালি বলছে যে প্রোডাকশান যদি করি তখন এইটাকে ইউজ করা যাবে না, কারণ অলরেডি আমাদের কম্পাইল হয়ে এইরকম টাইপের কোড ইন্টারনালি বানিয়ে নেয়, যেটা বাবেলের থ্রু দিয়ে যেটা কম্পাইলেশন হয়, ঠিক আছে। তখন কোডটা এইরকম থাকে না। এইটা যেহেতু কি হচ্ছে, আমরা নর্মাল HTML ইউজ করে কাজ করছি, মানে এখানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে কোনো থার্ড পার্টি কম্পাইলার আমরা ইউজই করিনি, এখানে থার্ড পার্টি কোনো কম্পাইলার ইউজ করা হয়নি। তো সেই কারণের জন্য বেসিক্যালি কী হচ্ছে, এই এইভাবে যদি চলে, এইভাবে চললে কী হচ্ছে, আমরা ইচ্ছা মতন জাভাস্ক্রিপ্ট ফাইল রেডি করে আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি। কিন্তু এতে সমস্যাটা হচ্ছে কি, আমরা এই যে ঘটনাটাতে হচ্ছে কি, আমরা একটা ফাইলের মধ্যে কাজ করলাম, ঠিক আছে, সেই ফাইলটাকে তুলে আমরা এখানে লিঙ্ক করে দিলাম। মানে এই যে ফাইলটা রয়েছে এটাকে তুলে আমরা এখানে একটা করলাম কি, main.js করে এর ভেতরে রেখে দিলাম। এইখানে কি হচ্ছে না, আমরা এক্সপোর্ট ইম্পোর্ট এই সমস্ত ব্যাপারগুলো তো থাকছে না, কারণ এটা হচ্ছে ব্রাউজারে চলছে ডাইরেক্টলি। তো ব্রাউজারে ডাইরেক্টলি চলার জন্য তখন কি হবে, আমরা এই পার্টটাকে এইভাবে নিয়ে এখানে src করে আমরা main.js এই ফাইলটাকে কল করলাম। এতে ব্যাপারটা কী হলো, আমাদের এই main.js দিয়ে জিনিসটা পেয়ে গেলাম, ঠিক আছে। কিন্তু এটাকে আমরা স্কেল করতে পারবো না। মানে আমরা ধরে রাখি যে একটা বিশাল বড় একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি, যার মধ্যে প্রচুর পেজ প্রচুর কিছু রয়েছে, তখন সেক্ষেত্রে কিন্তু এই স্কেল করাটা সম্ভব হবে না, কারণ এই একই ফাইলের মধ্যে কত লিখবেন,
কিন্তু তখনই কি হয়, কম্পাইলার যেটা আছে সেটা আমাদেরকে এই কাজটা করতে হেল্প করে। কম্পাইলার সেট আপ করে নিলে তখন এই কাজটা হেল্প করে। তা এই যে ব্যাপারটা দেখতে পেলেন, এই ব্যাপারটাই হচ্ছে কিন্তু এখানে বোঝাচ্ছে যে এইটা যদি লাইব্রেরি না হতো তাহলে কি হতো, আমরা এইভাবে ডাইরেক্টলি রেন্ডার করতে পারতাম? না। এটা লাইব্রেরি বলেই সম্ভব হচ্ছে, তাই জন্য এই যে HTML পেজটা এটা ডাইরেক্টলি এইভাবে আমাদের রেন্ডারিংয়ের কাজটা করতে হেল্প করছে। কিন্তু এই এই কনসেপ্টটুকু মানে বেসিক্যালি এর কনসেপ্ট হচ্ছে এইটুকুই। এই কনসেপ্টটাই এবার ফ্রেমওয়ার্কে এক্সটেন্ড হচ্ছে, এই কনসেপ্টটাই এবার এক্সটেন্ড হচ্ছে রিয়্যাক্ট অ্যাপের মধ্যে। যখন আমরা একটা রিয়্যাক্ট অ্যাপ বিল্ড করছি তখন বেসিক্যালি যখন আমরা রিয়্যাক্ট অ্যাপ করছি সেই ক্ষেত্রে তখন এবার কী করছি, প্রথমে আমরা একটা কম্পাইলার সেট করে নিচ্ছি। এর মধ্যে যে কোনো আমরা কম্পাইলার ইউটিলাইজ করতে পারি। এবার আমরা দেখেছি আমাদের কাছে সবথেকে ইজিয়েস্ট কম্পাইলার হচ্ছে পার্সেল। তো আমরা পার্সেল জেএসি ইউজ করতে পারি, কারণ বেসিক্যালি আমাদের দরকার একটা কম্পাইলার যার থ্রু আমরা কাজটা করতে পারি। তাহলে পার্সেল কম্পাইলার ইউজ করতে গেলে সিম্পল প্রসেস, জাস্ট এখানে npm init -y করে দিলাম, যাতে আমাদের এক লাইনে পুরো লেখার কাজটা চলে আসলো। দিস ইজ সিম্পল রিয়াক্ট অ্যাপ্লিকেশন। এবার এখানে এই মেইনের পার্টটাকে সরিয়ে দিই, এটা লাগবে না। এবার এর যে ফ্রেমওয়ার্কটা আমাদের এই ওয়েব অ্যাপের জন্য আমরা ইউজ করব, তো ওয়েব অ্যাপের মধ্যে আমাদের এই পার্সেল প্যাকেজটা লাগবে। এখানে লিনাক্স বা ম্যাকের ক্ষেত্রে আমাদের সুডো ইউজ করতে হয় রুট পারমিশনের জন্য। উইন্ডোজের জন্য হয়তো সুডোর দরকার পড়বে না। না, পড়ছে না ওইগুলো। আমি তো অবশ্য অন্য এইগুলো করিনি। অন্য একটা কি জানি দেখলাম, লাগবে না, আপনার কারণ সুডো করলেন, সুডো ব্যাপারটা লাগে না। আমার এখানে লাগলো না, আমি এমনি দিলাম হয়ে গেল। হ্যাঁ, কারণ এখানে সুডোটা লাগে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, উইন্ডোজের ক্ষেত্রে সুডো সাপোর্টও করে না অ্যাকচুয়ালি। তো সেই কারণের জন্য সুডো এখানে ব্যাপারটা দরকারই নেই। ওকে, এবার হয়ে গেল। এখানে আমি আমার ইচ্ছা মতন আমি আমার সেট আপ এখানে রাখতে পারি। হুম একটু হোল্ড করছি। হুম হ্যাঁ, হ্যালো। তো এখানে আমরা সেট আপটা বাড়িয়ে নিলাম। সোর্সের মধ্যে থেকে HTML ফাইলটাকে তুলব। এখানে ওপেন ফ্ল্যাগটা হচ্ছে বেসিক্যালি ডাইরেক্টলি আমরা যাতে ব্রাউজারে দেখতে পাই সেই হিসাবে, ঠিক আছে। আর এরপরে কি হচ্ছে আমাদের মিনিফাই। ওকে, একটু আসছি। আচ্ছা, সোর্সে ঠিক আছে।
হ্যাঁ, হ্যালো, হ্যালো, আছেন? হ্যাঁ, আছি আছি। হ্যাঁ, বলুন, কি বলছিলেন? হ্যাঁ, এই যে সোর্সে src/index.html, হুম, মানে আমরা যেহেতু ইন্ডেক্স ফাইলটা দিয়ে কাজটা মানে হোম পেজটা আর কি শুরু করি, ওই জন্যই কি এইটা দিয়েই রাখলাম, মানে হুম, এরপরে ভেতরের পেজগুলো তো মানে আহ, কোনো মেনু দিয়ে ইয়ে হয়ে যাবে, হুম। লিঙ্ক আপ হয়ে যাবে আর কি। এইখানে ব্যাপারটা হচ্ছে কি, এই index.htmlটা হচ্ছে পার্সেলের জন্য এন্ট্রি ফাইল। মানে পার্সেল অ্যাকচুয়ালি কী করে, যখন আমরা পার্সেল অ্যাপ এন্ট্রি তৈরি পয়েন্ট। করি তখন আমাদের একটা এন্ট্রি পয়েন্ট ধরাতে হয়। তো এই হচ্ছে আচ্ছা আমাদের হ্যাঁ, এন্ট্রি ফাইল। এবার ওই আচ্ছা এন্ট্রি ফাইলের পেছনে আমরা যা যা রাখবো, যা যা এখানে রাখবো, সেগুলোকে হ্যাঁ। ও অটোমেটিক্যালি দেখে বুঝে যা করার তা করে নেবে। ও আচ্ছা, ঠিক তো আছে। সেই কারণে আমাদের একটা এন্ট্রি ফাইল দরকার আছে, সেই এন্ট্রি ফাইলটা হচ্ছে হ্যাঁ, আমার এইটা মেনশন করা। হ্যাঁ, ঠিক আছে। এবার এই এন্ট্রি ফাইলের পরে এবার কোথায় কী রাখবে না রাখবে, কী করবে না করবে, সেটা সম্পূর্ণ হ্যাঁ, ওখানে। প্রজেক্টের ভেতরে ঢুকে গিয়ে হচ্ছে। হুম, ওকে। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। এবার ঘটনাটা হচ্ছে আমার মোটামুটি একটা সেট আপ করে নিলাম। এবার এই সেট আপটা করে নেওয়ার হুম, পরে এর পেছনে আমরা এবার একটা মেইন ফাইল রাখছি, মেইন ডট জেএস, যেটা অ্যাকচুয়ালি আমাদের এইখানে যে এই যে ডিভ হুম, ক্লাস নয় আইডি দিয়ে করছি, এখানে আমরা এই অ্যাপ বলে যে পাত্তা রাখছি, এর ভেতরেই অ্যাকচুয়ালি সমস্ত এন্টার যে অ্যাপ্লিকেশান পুরোটাই এখানে হুম, যাবে। এবং এই যে আচ্ছা। মেইন ডট জেএস এর থ্রু দিয়ে আমাদের মেম্বার দেশকে। পুরো রেন্ডারিংয়ের হ্যাঁ, কাজটা হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যদি কিনা আমরা এবার এটাকে রান করি এই রিয়াক্টার এটাকে, তাহলে কী হচ্ছে হুম, এখানে npm হুম। স্টার্ট যদি করা হয়, আচ্ছা, এটা npm স্টার্ট দিয়ে এটা আমি। ব্রাউজারে এসে গেল, ঠিক আছে? হ্যাঁ, কারণ npm স্টার্টে আচ্ছা, এই যে ব্রাউজারে এলো npm স্টার্ট দিয়ে, ওইটা কি লাইভ ইয়েটা চালু আছে বলে এলো? না না, এটা 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 লাইভের সঙ্গে কোনো যোগাযোগ নয়, এটা সম্পূর্ণ আলাদা। ও, এটা হচ্ছে, এটার পোর্টটা দেখুন, এখানের পোর্ট হচ্ছে 1234। হুম, এটার কোনো হ্যাঁ, লাইভের হ্যাঁ, সঙ্গে হ্যাঁ, হ্যাঁ। কানেক্টেড নয়, এটা হচ্ছে 1234 ও, এর আচ্ছা সঙ্গে আচ্ছা, রয়েছে। এবার ঠিক বেসিক্যালি আছে। কী হচ্ছে, আমরা চাইলে এই যে আগের যে আমরা বেসিকে যে এই যে এটা রেখেছি, হুম, এটাকে হুম, ডাইরেক্ট নিয়ে ধরে আমরা এখানে ফেলতে পারি। হুম, তাহলে আমরা সেই আউটপুটটা দেখতে পাচ্ছি 1234-এ, হুম, ঠিক আছে? হ্যাঁ, আর হ্যাঁ, যদি মনে করি না আমরা রিয়াক্ট নিয়ে কাজ করব, তাহলে অবশ্যই হুম, সেই রিয়াক্টের সেটআপে যদি কাজ করতে যাই, তাহলে হ্যাঁ, রিয়াক্টর দিয়ে এটা লিখবো। এবার রিয়াক্টের পার্টটা লিখবো। এবার রিয়াক্টের পার্ট লিখতে গেলে এখানে প্রথমে কী করতে হবে, ওই রিয়াক্ট লাইব্রেরি ইউজ করতে হবে, কারণ উইদাউট রিয়াক্ট লাইব্রেরিতে আমরা কাজটা করবো কী করে, তাই না? এবার সেই হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ, রিয়াক্ট লাইব্রেরির জন্য এখানে এই যে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ বলে যে অপশানসটা রেখেছে, এইখান থেকে দেখে হুম, এখানে হচ্ছে ঠিক। আহ, এইভাবে সেট আপ করতে বললো, যে এইখানে এইরকমভাবে সেট আপ করে তারপরে আইকন ফাইকন থাকলে পরে সেই আইকনের সেট আপ করে নিতে বলছে। তারপরে এখানে কিছু সেট আপ অপশানস দিয়েছে, যেগুলো মেনলি এক্সট্রা প্লাগইনস হিসাবে এগুলো অ্যাকচুয়ালি লাগে কখনো কখনো দরকারে। এইখানে যদি আমরা টেস্ট করি, মানে আমাদের কম্পোনেন্ট যদি টেস্ট করতে হয়, সে কম্পোনেন্ট টেস্টিং এর জন্য আমাদের জেস্ট লাগে, যে ইউআই টেস্টিং, ইউআই টেস্ট
টেস্ট কখনো ইউজ করেছেন, কখনো টেস্ট কেস ইউজ করেছেন, সফটওয়্যার টেস্টিং? না, টেস্টিং কিছু ইউজ করিনি, এমনি কাজ করে যেটুকু টেস্ট করা সেটুকু করেছি, মানে ওটাই ম্যানুয়াল টেস্টিং, ম্যানুয়াল টেস্টিং। মানে সেরকমভাবে কোনো ইন্টেনসিভ না টেস্টিং কিছু না, করা একবার দরকার? একটু শুরু হয়েছিল, কিন্তু তারপরে আর হয়নি। ওই বিভিন্ন লিখে অটোমেশনের যে ব্যাপার আর কি। কোনো রকম ইন্টেনসিভ টেস্টিং দরকার পড়ে না। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে এখানে ইম্পোর্ট রিয়াক্ট ডোম, রিয়াক্ট ডোম লাইব্রেরি দরকার, ফ্রম রিয়াক্ট ডোম থেকে আসে। রিয়াক্ট ডোম এটা আমাদের লাগবে। এবার বেসিক্যালি যখনই আমরা এটাকে করলাম তখনই বলছে যে এই রিয়াক্ট ডোম ব্যাপারটাকে ইউটিলাইজ করতে গেলেই আমাদের এই মডিউল, টাইপ মডিউল, এইটাকে আমাদের অ্যাটাচ করতে হবে এই HTML যেখানে আমরা ইউজ করছি, ঠিক আছে? এবার এইটাকে যখনই আমরা ইউজ করলাম তখন বলছে যে এই যে রিয়াক্ট ডোম এইটাকে আর পাচ্ছি না। এইবার বেসিক্যালি কী হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের এটা আটকে গেল, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের এই যে রিয়াক্ট ডোমটা আটকে গেল, কারণ রিয়াক্ট ডোম না পেলে পরে আমরা এখানে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ ব্যাপারটা আসবে না, রিয়াক্ট ডোম রিয়াক্ট এই ব্যাপারগুলো আসবে না। এবার সেই ক্ষেত্রে কী হচ্ছে, এইখানে যে এক্সিস্টিং অ্যাপের সঙ্গে যে অ্যাটাচ করার যে অপশানসটা সেটা হচ্ছে এটা অ্যাড এক্সিস্টিং অ্যাপ। তো এখানে এই এক্সিস্টিং অ্যাপে আমাদের এই দুটো অপশানসকে নিতে হবে। এখানে কিন্তু এটা ডিপেন্ডেন্সি হিসেবে এটা অ্যাটাচ হবে। এটাকে ডিপেন্ডেন্সি হিসেবে নিতে হলো। তাহলে এটা কী হলো, এই দুটো লাইব্রেরি কিন্তু আমাদের ফাইনাল প্রোডাকশনে থাকবে সেই কারণের জন্য। এ শুধু বিল্ড করতে কাজে লাগছে, আর এ হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের জন্য ইউজ হবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার আমাদের যে ক্রিয়েট রুট ক্রিয়েট করে এর ভেতরে আমাদের গেট এলিমেন্ট বাই আইডি করে জিনিসটাকে রেডি করতে হবে। তো এখানে মেনলি কনস্ট রুট, এখানে ক্রিয়েট রুট এই বলে আমাকে এটাকে কল করলাম। এবার এই যে কল করার যে ব্যাপারটা, এবার এইখানে আমরা আবার স্টার্ট করছি জিনিসটা। এইখানে রুট ডট রেন্ডার করে এখানে সিম্পল এটাকে লিখে দিই। এইবার এখানে ঘটনাটা লিখতেই বলছে যে এখানে ক্রিয়েট রুট ফাংশন কোথায়, এই ফাংশনটা কোথায়। তখন এবার কী হচ্ছে, এইখানে ক্রিয়েট রুট ফাংশনটা আমাকে এখানে কল করতে হবে, এবং এইটা আসলে আমার এটা এইখান থেকে অ্যাকচুয়ালি আসবে, এই রিয়াক্ট ডোম থেকে অ্যাকচুয়ালি আসবে। বা আমরা এখানে এটাকে যদি ইউটিলাইজ করে নিই দুটো লাইব্রেরিকেই, তাহলে কী হচ্ছে আমার এখানে পুরো জিনিসটা কাজ করবে। ইনফ্যাক্ট এবার আমি যদি রিফ্রেশ করি আমাদের আউটপুটটা আসতে পারে। আচ্ছা, এখানে এটা রুট নয়, এটা হচ্ছে অ্যাপ, কারণ আমার এখানে লেখা ছিল অ্যাপ লেখা আছে, তাই জন্য আমার এটা অ্যাপ হবে। তাহলে এখানে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই হলো গিয়ে আমাদের স্টার্টিং পয়েন্ট। এবার এই যে স্টার্টিং পয়েন্ট, এইখান থেকে অ্যাকচুয়ালি এবার আমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, যেখানে আমাদের পরপর স্টার্টিং বিল্ড হওয়া শুরু করলো। মানে আপাতত আমাদের ব্ল্যাঙ্ক, আর এই পেজটাকে যদি আমরা ভিউ সোর্স করলে কিছু দেখতে পাবো না। এই মোমেন্টে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। এবার এর ভেতরে আমরা যা ফেলবো, এরপরে এবার হচ্ছে কি আমরা এবার একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি। এইখানে এবার আমাদের পুরো অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার বানাবো, যতটা আমাদের লেন্থ বাড়াবার দরকার সেই হিসাবে। এটা হচ্ছে বেসিক ইনিশিয়াল সেটআপ। এবার পেছনে এবার এসআরসির মধ্যে এই দুটো করলাম।
হ্যাঁ এই দুটো হচ্ছে ফোল্ডার স্ট্রাকচার এই হিসেবে এই দুটো প্রথমে মেন, ইন্ডেক্স করলাম আর মেন জেএস করলাম। এই দুটো হচ্ছে আমাদের মেন, মানে এই দুটো হুম ফাইল আমাদের মেন। এবার হুম দেখুন, এবারে আমি এখানে এরকম করলাম, এবার অন্য জায়গায় হুম অন্য কিছু করতে পারি। হুম আলটিমেটলি এটা হচ্ছে ফাউন্ডেশন কাইন্ড হুম অফ। ঠিক আছে। এবার এই ফাউন্ডেশনের পরে যে যে যেরকমভাবে এটাকে কনসেপ্ট লাগায় সেই হিসাবে। হুম এবার বেসিক্যালি কী হচ্ছে, আমি এখানে ইন্ডেক্স ডট জেএস, আমি এখানে ইন্ডেক্স ডট জেএস করছি, ঠিক আছে। এবার এখানে কী করছি, আমি এখানে একটা ফাংশন বানাচ্ছি, ফাংশন অ্যাপ বলে এখানে একটা ফাংশন রাখলাম। এবার জাস্ট ওখানে যে জিনিসটা ছিল সেই জিনিসটাই, মানে ওখানে এই যে HTML-টা এটাকে আমরা ইউটিলাইজ করতে যাবো এইখানে, মানে এইখানে আমি অ্যাপ ব্যাপারটাকে তুলে আনবো, এইভাবে আমি জিনিসটাকে লাগাবো। যদি আমি এইভাবে যদি জিনিসটাকে লাগাই তাহলে কী করতে হবে, আমার এই যে অ্যাপ যে ফাংশনটা আছে সেটাকে আমাকে এখানে নিয়ে আসতে হবে। হুম এবার আমি এটাকে নিয়ে আসতে হ্যাঁ চাইলে, হ্যাঁ এবার যদি আমি ইম্পোর্ট করতে এরকম বলি, যদি আমি এরকম ব্যাপারটা বলি, তখন বলবে কি, আরে আসবে না, কারণ কি বলছে, এখানে পার্সেল কোড খুঁজে পেয়েছে অ্যাপ হুম ফোল্ডারের মধ্যে, হুম অ্যাপ ডট জেএস হুম রয়েছে, এ খুঁজে পেয়েছে সোর্সের মধ্যে হুম অ্যাপ জেএস রয়েছে, কিন্তু হুম বলছে ডাজ নট এক্সপোর্ট ডিফল্ট, মানে এই সিনট্যাক্সটা না থাকার জন্য এই হুম ফাংশনটাকে নিয়ে আসা যায়নি, ঠিক আছে। তার আচ্ছা মানে বেসিক্যালি কী হচ্ছে, আমাকে এই ফাংশনটার আগে হুম EXPORT এক্সপোর্ট ডিফল্ট এই ব্যাপারটা যখনই লিখে দেবো, তখন কি হুম হবে, হুম এ এর ভেতরে এইটাকে তুলে এনে এইখানে এই জিনিসটাকে রেন্ডার করছে, এবং আমরা আচ্ছা ফাইনাল আউটপুটে এটা দেখতে পাচ্ছি। আচ্ছা এবং এইটা যখন রেন্ডার হচ্ছে ফাইনালি, তখন এখানে অ্যাকচুয়ালি আমরা অনেক ফাইল দেখতে পাচ্ছি বটে, কারণ হুম যতবার আলাদা আলাদা রেন্ডার হচ্ছে ততবার এ আলাদা আলাদাভাবে ফাইল জেনারেট করছে। হুম এখানে শুধুমাত্র একটাই ফাইল রয়েছে, এবং এই একটা যে হ্যাশ কোড রয়েছে, এই হ্যাশ কোডের সঙ্গে এইটাই ম্যাচ করছে, এই যে এইটা ম্যাচ করছে, ঠিক আছে। তার মানে এই ফাইলটা হুম একদম লাস্ট তৈরি হয়েছে, এবং এইখানে হুম পুরো যে ফাইলের যদি সোর্স কোডটা দেখা যায়, এখানে হুম পুরো এন্টায়ার সোর্স কোড কিন্তু হুম একটা ফাইলের মধ্যে এসে গেছে। আচ্ছা অ্যাকচুয়ালি কেন আমরা এইটা প্রোডাকশন ভার্সন হিসাবে ইউজ করছি, আর হুম এই যে এখানে যখন আমরা রিয়্যাক্ট বেসিক যেটা করেছিলাম এইখানে এটা হুম রাখছি, এটা দেখে ইনিশিয়ালি মনে হচ্ছে অনেক বেশি ইজি, হুম কিন্তু আমাদের যদি পুরো বড় অ্যাপ্লিকেশন আমাদের বানাতে হয়, যেখানে অ্যাকচুয়ালি কিনা প্রোডাকশনের হুম, হ্যাঁ যদি কিনা হ্যাঁ বড় অ্যাপ্লিকেশন বানাতে হয়, তখন তো আমরা এক ফাইলে সব কিছু লিখি না, তাতে প্রবলেম হয়, না ম্যানেজ করতে হ্যাঁ অসুবিধা হয়, ওটা ভেঙে 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 এক একটা পার্ট হ্যাঁ অনুযায়ী এক একটা জিনিস হ্যাঁ রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ তখন সেই ক্ষেত্রে একটা কী হয়, পার্টের জন্য একটা পার্টি বানানো হয়। হুম, তখন সেই ক্ষেত্রে অসুবিধাটা কী হয়, যে তখন আমাদের এই মডুলার আর্কিটেকচার যদি না হয়, এটাকে বলা হয় মডুলার আর্কিটেকচার। হ্যাঁ তো হ্যাঁ সেই কারণে মডুলার আর্কিটেকচারে যদি আমরা না বানাতে পারি, তাহলে কিন্তু আমাদের পুরো ইউআইটাকে বানানো বা ম্যানেজ করাটা অসুবিধা। তার জন্যই আমাদের হ্যাঁ এই ব্যাপারটা দরকার। এইবার ঘটনাটা হচ্ছে, এই হলো আমাদের ইনিশিয়াল সেট আপ। এবার ডিজাইনিংয়ের ক্ষেত্রে, এবার তো মেন হচ্ছে তো শুধুমাত্র আমার HTML রেন্ডার করে দিলাম হয়ে গেল, তা তো নয়। এবার তো আমাদের ডিজাইন ইউআই লাগবে। হ্যাঁ জেনারেলি আমরা উইদাউট ইউআই কিছু বানাতে হ্যাঁ পারবো না ইউআইটাই তো মানে কাস্টমারকে আগে আই ক্যাচিং হয়। হুম, তার মানে HTML CSS-টা লাগবে। হ্যাঁ। কারণ আমি এইটুকু সফটওয়্যারের ইয়ে করে বা মানে অফিসে কাজ করতে গিয়ে বিভিন্ন কাস্টমারের কাছে গিয়ে এটুকু বুঝেছি যে কাস্টমার আগে ইউআইটাকে পছন্দ করে অলওয়েজ তারপরে অলওয়েজ কাস্টমার ইউআইকেই প্রাধান্য দেয়। আপনার হুম, ভেতরে কি চলছে না চলছে ওটা দেখতে যাবে না, ফার্স্টে হুম, দেখবে ইউআইটা ঠিক আছে কিনা। হুম। এবার এখানে কি হচ্ছে, তারপরে কাজের স্পিড বা কাজগুলো সব ঠিক ঠিক হচ্ছে কিনা, আউটপুট রেজাল্ট পাচ্ছি কিনা বা রিপোর্ট গুলো ঠিক আসছে কিনা সেগুলো দেখে। কিন্তু প্রথমে ওইটা দেখে, তারপর ওগুলো দেখে মানে হুম বিশেষ করে রিপোর্টের ক্ষেত্রে তো দেখেই হুম যে ঠিক রিপোর্ট পেলো কিনা। এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার আমরা জেনারেলি ইউআই ডিজাইন করতে গেলে বুটস্ট্র্যাপ ইউজ করেন নিশ্চয়ই। হ্যাঁ বুঝতে হয়। বুটস্ট্র্যাপ ইউজ হয়, মানে আগে হতো এখনও হয়, হ্যাঁ যেটা অনেকটা ইজি হবে কাজ করতে। আর যদি মাস্টার লেভেলের কাজ করতে হয় ইউআই ডিজাইনে, তাহলে টেলউইন্ড সিএসএস, টেলউইন্ড কি বলুন সিএসএস, টেল? টেলউইন্ড আচ্ছা সিএসএস আচ্ছা আচ্ছা অলরেডি সাইট ওপেন করে রেখেছি। হুম 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 হুম, এইটা এইটা হচ্ছে এখন অ্যাডভান্স লেভেলের ইউআই ডিজাইন। আচ্ছা
মানে অ্যাডভান্স লেভেল ইউআই ডিজাইন করতে গেলে টেইলউইন্ড সিএসএস, আর বেসিক লেভেলে মানে বেসিক লেভেলের বলতে যেটা ট্র্যাডিশনালি আমরা 2010-12 থেকে করে আসছি, 12-13 থেকে, সেই সময় থেকে যেটা করে আসছি সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। আর টেইলউইন্ড সিএসএস একদম মডার্ন ইউআই ডিজাইনের প্রসেস, যার ফ্লেক্সিবিলিটি ইউজিবিলিটি অনেক অনেক বেশি। এবং মেন ব্যাপার হচ্ছে এখন যত ইউআই আপনি দেখতে পাবেন, যত জায়গায় যত রকমের ইউআই রয়েছে, সমস্ত ইউআই কিন্তু টেইলউইন্ড সিএসএসের উপর বেস করেই করেছে। এবার টেইলউইন্ড সিএসএসটা বেসিক্যালি কীরকম, টেইলউইন্ড সিএসএসটা খুবই সিম্পল, খুবই ইজি, এবং এর মধ্যে মানে কাজ করার ব্যাপারটা অনেক রকমের রয়েছে, অনেক সহজে অনেক রকমভাবে অনেক কিছু করতে পারি টেইলউইন্ড সিএসএসে। কিন্তু বুটস্ট্র্যাপে যাই করব, নর্মাল সিএসএস জানতে হবে ভালোভাবে, এবং নর্মাল সিএসএস কিন্তু অনেকটা হার্ড, অনেক ক্ষেত্রে হার্ড, কারণ নর্মাল সিএসএসে সমস্ত ডকুমেন্টেশন কারোর মনে রেখে সেটাকে প্রপার অ্যাপ্লিকেবল করাটা অনেক বেশি চাপ হয়। তো এই কারণে দুটো পার্থক্য রয়েছে। এবার বেসিক্যালি মনে করুন আপনি ইউজ করতে চাইছেন বুটস্ট্র্যাপের মতনই সলিউশন। বুটস্ট্র্যাপ জানেন তো মোটামুটি? হ্যাঁ, একটু একটু জানি, মানে ওই টুকটাক ডিজাইনের কাজ করতে গিয়ে যেটুকু ইয়ে হয়েছে করেছি। করেছেন তো? তাহলে বেসিক্যালি কী হচ্ছে, আমি বুটস্ট্র্যাপটাকে ছেড়ে, ঠিক আছে, আমি বুটস্ট্র্যাপটাকে ছেড়ে টেইলউইন্ডেই যাচ্ছি, তাহলে পক্ষে আপনার একটা সুবিধা হবে এক্সট্রা, ঠিক আছে? আচ্ছা, আমি নিজেকে ব্যাপারটা ব্রাশ আপ করার জন্য কি বুটস্ট্র্যাপ এবং টেইলউইন্ড সিএসএস দুটোকেই কি দেখে রাখবো? সেটা আপনি চাইলে করতে পারেন, সুবিধা হবে। বুটস্ট্র্যাপে বেসিক্যালি কী হচ্ছে, পার্সেলে যেহেতু কাজ করছি, এখানে পার্সেল সেট আপ দেওয়া রয়েছে, ঠিক আছে, বুটস্ট্র্যাপের। আচ্ছা, এই পার্সেলে গিয়ে, কারণ যে ধরনের আমরা সেট আপ করবো সেই ধরনের জিনিস অপশান এখানে রয়েছে। এখানে বেসিক্যালি পার্সেল রয়েছে, এবং এবার বুটস্ট্র্যাপ যদি ইউজ করি, বুটস্ট্র্যাপে এই পার্টটাকে নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে? এবার বুটস্ট্র্যাপ, টেইলউইন্ড সিএসএস দুটো ক্ষেত্রেই আমাদের ইমপ্যাক্ট, বুটস্ট্র্যাপ এবং টেইলউইন্ড সিএসএস দুটোকে মিক্স করেও কাজ করতে পারি। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, বুটস্ট্র্যাপ হচ্ছে অ্যাকচুয়ালি আপনার পুরো এই যে ইউআই যেগুলো দেখা যাচ্ছে এগুলো দিয়ে রাখছে। বুটস্ট্র্যাপ বেসিক্যালি এই সমস্ত এই যে কম্পোনেন্টসগুলো, এই যে ইউআই ডিজাইনগুলো অলরেডি দিয়ে রাখছে এই ধরনের নাম দিয়ে। টেইলউইন্ড সিএসএস কী করছে, এইটাকে এনহান্স করে দিচ্ছে। আচ্ছা, মানে বুটস্ট্র্যাপ যে কাজটা করছে সেই কাজটাই টেইলউইন্ড সিএসএস এনহান্স করছে, ঠিক আছে? এবার চাইলে আমরা এন্টায়ারলি টেইলউইন্ড সিএসএস দিয়েও কাজ করতে পারি, আবার চাইলে বুটস্ট্র্যাপ রেখে তার মধ্যেও আমরা টেইলউইন্ড সিএসএস ইউজ করতে পারি, ঠিক আছে? তো সেই হিসাবে কী হচ্ছে, আমরা ঠিক আছে আপনার জন্য মোটামুটি দুটোরই একটা মিক্সচার বানাই। কীরকম দেখা যাক জিনিসটা কীরকম দাঁড়ায়। এই যে পার্সেলে গেলাম, পার্সেলের সেট আপ থেকে এই যে জিনিসটা রয়েছে এইটাকে আমরা কপি করলাম, এই লাইনটা, উপরের লাইনটা হয়ে গেছে অলরেডি, পার্সেল আমাদের ইনস্টল, এই লাইনটাকে আমি করছি, এটাকে নিয়ে আমি এখানে সুডো এটাকে অ্যাপ্লাই করছি। এটা হয়ে গেল, এবং এটা হয়ে যাওয়াতে এবার যেই মোমেন্টে আমরা অ্যাপ্লিকেশনটাকে রান করব, দেখুন এখানে ফন্টের পার্টটা চেঞ্জ হয়নি, কিছু এখনও কিছু চেঞ্জেস আসেনি। এবার এটাকে চেঞ্জেস আনাতে হবে। এর চেঞ্জেস আনাতে গেলে আমি এখানে কী করছি, ইম্পোর্ট PORT ইম্পোর্ট, এখানে করছি বুটস্ট্র্যাপ, একে কল করে দিলাম, ঠিক আছে? জাস্ট এইটুকুই, ইম্পোর্ট বুটস্ট্র্যাপ। এখানে কী হচ্ছে, বুটস্ট্র্যাপের সাপোর্ট এসে যাবে। দাঁড়ান, একটা কল আসছে, একটু রিসিভ করি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ বলো। চলে আসো কালকে। ওই বিকেলের দিকে যেরকম এসেছিলে। ঠিক আছে, লেট করে আসো, অসুবিধা নেই। তুমি আসো না, আমি অ্যাকচুয়ালি একটু বিজি আছি এই মোমেন্টে। হ্যালো। হ্যাঁ, ভালো। এরপরে কি হচ্ছে, এবারে আমাদের একটা গ্লোবাল সিএসএস, মানে এটা ইন্ডেক্স সিএসএস বলছে,
বাট আমি এটার নাম দিচ্ছি গ্লোবাল সিএসএস। জিএলও আচ্ছা জিএলও ডিএল গ্লোবাল সিএসএস বলে আমি নাম দিচ্ছি। এবার ঠিক আছে এইটাকে করছি গ্লোবাল সিএসএস না দিয়ে মেইন সিএসএস দিই, মেইন সিএসএস। ঠিক আছে, তাহলে সুবিধা হবে। যা অ্যাটাচ করছি ওখানেও তাহলে তো মেন সিএসএস, ঠিক আছে, এই মেন সিএসএস হলো। এবার এই মেন সিএসএস এর মধ্যে আমি এখানে এবার দেখা যাক সেট আপ কী। এখানে এটা দিলাম। এবার হচ্ছে কি আমাদের সিএসএস এর পার্টটা সেট আপ করতে হবে, যাতে কিনা বুটস্ট্র্যাপের সাপোর্টটা যেতে পারে। বুটস্ট্র্যাপের সাপোর্ট পেতে গেলে এইখান থেকে আমরা এই ফাইলটাকে অ্যাটাচ করতে পারি। ঠিক আছে, এই ফাইলটাকে আমি অ্যাটাচ করছি। এইটাকে যদি আমি এখানে দিই, এইটা হচ্ছে এসসিএসএস এর ব্যাপার আছে। ঠিক আছে, এখানে এসসিএসএস রয়েছে, তার মানে আমাকে এখানে এসসিএসএস কম্পাইলার লাগবে। তো আমি আপাতত এসসিএসএস কম্পাইলার আমি ইউজ করতে চাইছি না। ঠিক আছে, যেহেতু আমি এখানে এসসিএসএস কম্পাইলার ইউজ করতে চাইছি না, তাহলে আমাকে এর অন্য একটা অপশানস খুঁজে বার করতে হবে, যেখান থেকে আমি ডাইরেক্ট সিএসএসটাকে পাই। এসসিএসএস হলে কী হয়, যেটুকু সিএসএস আমার দরকার পড়বে সেটুকু কম্পাইল করে ফেলবে। আর না হলে পরে কী হবে, এই বুটস্ট্র্যাপ যে ফোল্ডারটা এটা রয়েছে এই নোট মডেলসের ভেতরে, এখানে বুটস্ট্র্যাপ ফোল্ডার রয়েছে। বুটস্ট্র্যাপ ফোল্ডারের মধ্যে এই যে সিএসএস এর মধ্যে গিয়ে এই বুটস্ট্র্যাপ মেন সিএসএস যেটা রয়েছে এই ফাইলটাকে আমাকে ধরতে হবে। তার মানে এখানে কী হচ্ছে, এই ফাইলটাকে আনতে গেলে আমাকে এইখান থেকে ডিস্ট অ্যান্ড বুটস্ট্র্যাপ মেন সিএসএস এই ফাইলটা আমাকে ডাইরেক্টলি ধরতে হবে। এইটা করলে পরে আমি বুটস্ট্র্যাপের সাপোর্টটা পেতে পারি। ঠিক আছে, এবার বুটস্ট্র্যাপের সাপোর্ট পেতে পারি, কিন্তু এবার বুটস্ট্র্যাপের সাপোর্ট পাওয়ার জন্য এখানে এই ডিস্ট ফোল্ডারটা আগে মানে অ্যাকচুয়ালি কী হয়েছে, আমাকে অ্যাকচুয়ালি পাথটাকে ঠিকঠাক সেট করতে হবে। এইখানে রয়েছে অ্যাপের মধ্যে থেকে বাইরে থেকে নিয়ে আসতে হবে। তার মানে এইখানে আমার এই সেট আপটা হবে কীরকম, এটা হলেও আচ্ছা একটা কাজ করি, এই যে সেট আপটা রয়েছে না, এইটাকেও আমি ডাইরেক্টলি এইখানে লিঙ্ক করি। এইখানে ডাইরেক্টলি লিঙ্ক করব ইম্পোর্ট দিয়ে। কারণ কী হচ্ছে, এই ডাইরেক্টলি এই প্যাকেজ থেকে তুলে নিয়ে আসবে আমাদের লাইব্রেরি সাপোর্টটা। তাহলে আমার এই জিনিসটাকে ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি, এই পার্টটাকে আমি ব্ল্যাঙ্ক করে দিলাম। তাহলে কী হলো, আমার এই বুটস্ট্র্যাপ ও প্যাকেজ মানে জাভাস্ক্রিপ্ট যেহেতু না, এই জাভাস্ক্রিপ্ট যেহেতু, সেক্ষেত্রে ও বুঝতে পারছে আমার বুটস্ট্র্যাপ বলে একটা প্যাকেজ রয়েছে নোট মডেলসের মধ্যে। সেখান থেকে এই ডিস্টের মধ্যে থেকে ফাইলটাকে তুলে আনছে, এনে দেখুন এখানে ফন্ট সাইজটা চেঞ্জ হয়ে গেছে, ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে এখানে কী হলো, আমার সিএসএস পার্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। এবার এই যে সিএসএস পার্টটা যেটা অ্যাপ্লাই হলো, এর জন্য কিন্তু আমরা কিন্তু আলাদা করে এখনও সিএসএস সেভাবে অ্যাটাচ করিনি। এখানে যা অ্যাটাচ হয়েছে ওর নিজের রেন্ডার করে অ্যাটাচ করেছে, আমরা কিন্তু অ্যাটাচ করিনি। মানে এই যে মেন HTML ফাইলের মধ্যে কিন্তু বুটস্ট্র্যাপ ফাইল আমি অ্যাটাচ করিনি আলাদা করে, এই মেইন থেকেই এই ফাইলটাকে রেন্ডার করেছে। এবার ঘটনাটা হলো কি, এইটাতে হয়ে যাওয়াতে আমরা এখানে যদি ন্যাপবার যদি বসাতে চাই, সিম্পল একটা ন্যাপবার ডিজাইন যদি বসাতে চাই, এখান থেকে আমি ন্যাপবার নিলাম UI এর জন্য, এখানে ন্যাপবার কপি করলাম, করে এই অ্যাপের মধ্যে এইখানে এবার আমরা স্ট্রাকচার বিল্ড করা শুরু করব। এবার বেসিক্যালি কী হচ্ছে, আমার এখানে কন্টেনারের মাধ্যমে আমাদের ডেটাটা রাখছি। ঠিক আছে, কন্টেনারের মধ্যে রাখছি, যেটা HTML এর মানে HTML নয়, বুটস্ট্র্যাপের পার্ট। এইখানে বুটস্ট্র্যাপের হিসেবে এটাকে রাখলাম। এবার এর মাথাতেই আমরা বসাবো আলাদা একটা পার্ট। ঠিক আছে, এবার এর ভেতরে ফোল্ডারটা আমি এর ভেতরেও ক্রিয়েট করতে পারি অথবা বাইরেও ক্রিয়েট করতে পারি, হোয়াট এভার, সেটা ডিপেন্ড করছে কীভাবে আমরা স্ট্রাকচারটা বিল্ড করছি তার উপর। এখানে কী করছি, COMPONENTS কম্পোনেন্টস বলে এখানে রাখলাম। এই কম্পোনেন্টসের মধ্যে আমি এখানে করলাম কি,
navbar ডট জেএস, এখন সমস্ত কিছু জেএস এর কাজ করছি। এক্সপোর্ট ডিফল্ট করে এখানে ফাংশন nav বার করে আমি এখানে এটা করলাম এবং এখানে রিটার্ন করছি এইটাকে এইরকমভাবে নিলাম, নিয়ে এই জিনিস দিয়ে আমরা এখানে এটাকে ইউটিলাইজ করছি। এইটাকে কোথায় পেলাম? কোথায়? এই রিটার্নের পরে এই ন্যাববারে নাকি এই কোডটা? হ্যাঁ, এই কোডটাই তো আমরা এখান থেকে তুললাম, এই যে এখানে কম্পোনেন্টস, এখান থেকে কম্পোনেন্টসের মধ্যে গিয়ে এখানে এটাকে তুললাম, জাস্ট এইটা কোড তুললাম। এবার কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করলাম। এবার পেস্ট করার পরে এখানে দেখুন একটা রেড কালার দেখাচ্ছে, মানে এখানে কোনো একটা জায়গায় প্রবলেম রয়েছে। কি প্রবলেম রয়েছে? যদি কিনা আমরা HTML সিনট্যাক্স এইভাবে যদি করা হয় এটা ঠিকঠাক আছে, ঠিক আছে, কিন্তু এখানে বলে রিয়াক্ট যে সেলফ ক্লোজিং ট্যাগ লাগাতে। যদি কিনা আমার ট্যাগ এন্ড যদি এরকম কোনো যদি ট্যাগ থাকে যেটার এন্ড হবে না, তাহলে সেক্ষেত্রে আমাদের সেলফ ক্লোজিং ট্যাগ লাগাতে হবে। এইখানেও সেলফ ক্লোজিং ট্যাগ লাগাতে হবে ইনপুট, কারণ ইনপুট তারপরে HR BR এই সমস্ত ট্যাগগুলো কী হয়, এন্ড ট্যাগ থাকে না জেনারেলি। তো সেই এন্ড ট্যাগ যেগুলো থাকবে না সেগুলোকে সেলফ ক্লোজিং ট্যাগ হিসেবে মেনশন করে দিতে হবে, তাহলে এটা সুবিধা। হ্যাঁ, রিঅ্যাক্টের ক্ষেত্রে এই জিনিসটা করতে হবে, তাহলে পরে প্রবলেমটা হবে না। এবার এই যে জিনিসটা হয়ে গেল, এটা হয়ে যাওয়ার পরে এবার কী হচ্ছে, এই মেনের মধ্যে আমরা এইখানে ন্যাব বার এই ফাংশনটাকে কল করলাম। এইবার ঘটনাটা হচ্ছে কি, এই যখন আমরা এরমভাবে কল করছি, এইভাবে যখন আমরা কল করি, এতে একটা অসুবিধা আছে। অসুবিধাটা কীরকম, আমাদের অলওয়েজ একটা সিঙ্গেল ট্যাগের মধ্যে রেখে রেন্ডার করতে হয়। মানে বেসিক্যালি এই যে এটা রয়েছে এটাকে বলা হয় রিয়াক্ট ডাইরেক্টিভ বা রিয়াক্ট এরিয়া, ঠিক আছে। মানে এটাকে যে ডিপ লিখতে হবে তার কোনো মানে নেই। অনেকে কী করে, এটাকে আবার ডিপও লিখে দেয়, যে এই জায়গাটাকে এরকম না রেখে এখানে অনেকে ডিপ লিখে দেয়। সে আপনার ইচ্ছা, লিখলে লিখতে পারে, না লিখলে না লিখুন, তাতে কোনো অসুবিধা নেই। এইভাবে লিখে দিলাম, তাহলে কী হলো, আমার এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা কিন্তু আমার এসে পেজের মধ্যে রেন্ডার হচ্ছে। এবার এই যে পেজের মধ্যে যখনই রেন্ডার হচ্ছে, এইবার বেসিক্যালি এখানে একটা সমস্যা করছে কি, এই যে ক্লাস হচ্ছে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের একটা সিনট্যাক্স, তাই না? তো এইখানেও বেসিক্যালি ওই ক্লাসটা ও চাইলে রেন্ডার করে দিতে পারে, ঠিক আছে, ভাইটে রেন্ডার করে দেয়, কিন্তু তবুও বলছে কি এটা কি ক্লাস নেম তো হবে, মানে ক্লাস লিখছো মানে তার মানে তুমি ক্লাস নেম হিসেবে এটাকে ইউটিলাইজ করতে চাইছো। তাহলে হ্যাঁ, আমি সেটাই করতে চাইছি। তাহলে কী করছি, এখানে ধরলাম, কপি করলাম, এখানে কী করলাম, কন্ট্রোল F দিয়ে এখানে ক্লাস নেম যা আছে সব কটাকে ক্লাস নেমে কনভার্ট করে দিলাম একবারে, দিয়ে সেভ করি। তাহলে কী হলো, আমার এটা হয়ে গেল। এইভাবে কী হলো, আমার ন্যাববারটা কমপ্লিট হয়ে গেল এবং অবভিয়াসলি আমার এখানে ড্রপডাউনটা কাজ করছে, কারণ যেহেতু আমার এই মেইনের মধ্যে এই বুটস্ট্র্যাপ এটাকেও অ্যাটাচ করা আছে। যদি অ্যাটাচ না থাকতো তাহলে কী হতো, এইখানে দেখুন এটা কাজ করছে না, ড্রপডাউনটা এখানে হ্যাশ চলে যাচ্ছে কিন্তু এটা কাজ করছে না। এবার এটাকে আনতে গেলে আমাকে এই জিনিসটা লাগবে, তাহলে কী হবে, এটা থাকলে তখন আমার এটা ড্রপডাউনটা কাজ করছে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ওভারঅল বুটস্ট্র্যাপের আইডিয়াটা। এবার এর মধ্যে এই যে ন্যাববারের যে ব্যাপারটা, এখানে কন্টেনার ফ্লুইড করা আছে, এখানে কন্টেনার করে দিলাম, তাহলে কী হলো, আমার এইখানে এটা মিডলে চলে আসলো। এবার এইখানে সমস্ত ডিজাইনপত্র আমরা এইভাবে করতে পারছি। এই যে জিনিসটা, এই যে দুটো যে ডিজাইন, এই দুটো ডিজাইন কিন্তু রেন্ডার হয়ে আমার সেই একটা দুটো ফাইলের মধ্যেই সীমাবদ্ধ। একটা ফাইল হচ্ছে আমার এই JS ফাইল, আর একটা CSS ফাইল, যেটা রেন্ডার করে আমার এখানে অ্যাকচুয়ালি দুটো ফাইল এখানে রেন্ডার করে অ্যাটাচ করে দিয়েছে, ঠিক আছে। এবার বেসিক্যালি কী হচ্ছে, যখন আমরা এটাকে প্রোডাকশন মোডে নিয়ে যাব, npm রান
বিইউআইএলডি বিল্ড যদি করি, তখন বেসিক্যালি আমার মিনিফাই লেখার দরকার পড়ছে না, বলছে মিনিফাই লিখতে হবে না। অটোমেটিক্যালি মিনিফাই করবে, সেই কারণে মিনিফাইয়ের সিনট্যাক্সটা দরকার নেই। ওকে, এবার বেসিক্যালি কী হচ্ছে, এখানে প্রচুর এক্সট্রা ফাইল তৈরি আছে, তাই জন্য আমি এখানে করছি কি এই ডিস্ট ফোল্ডারটাকে একবার রিমুভ করে নিলাম, নিয়ে জাস্ট সিম্পল এটাকে রাখলাম। তাহলে কী হলো, আমার এখানে 3টে ফাইল তৈরি হলো। এই 3টে ফাইলই হচ্ছে আমার প্রোডাকশন ফাইল, এবং এই প্রোডাকশন ফাইলের মধ্যে এখানে পুরো ঢুকে গেছে সিএসএসের মধ্যে বুটস্ট্র্যাপের সমস্ত সিএসএস, সমস্ত বুটস্ট্র্যাপ রিলেটেড সিএসএস সমস্ত এখানে ঢুকে গেছে। আর এখানে রয়েছে এখানে বুটস্ট্র্যাপ রিলেটেড জেএস, হ্যাঁ হ্যাঁ এখানে বুটস্ট্র্যাপ রিলেটেড জেএস, আর লাস্টের দিকে গিয়ে হয়তো আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড যে লেখা কোডটা সেটা এখানে রয়েছে। এই লাস্টে এইখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা কোডটা রয়েছে, কারণ আমাদের লাস্ট এইটুকু কোডই আমরা লিখেছি। এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখা যে কোডটা সেটা হচ্ছে এইটুকু। তো এই যে পুরো ব্যাপারটা এইখানে, এই যে এক্সট্রা যে লাইব্রেরি বা এক্সট্রা যে জাভাস্ক্রিপ্ট বা সিএসএস, এই ব্যাপারটা, এই ব্যাপার, হ্যাঁ এই যে ব্যাপারটা, এইটা বেসিক্যালি কী করছে, আমাদের ফাইল সাইজটাকে অনেকটা বড় করে দেয়। মানে এই যে এত এক্সট্রা সিএসএস, এত এক্সট্রা জাভাস্ক্রিপ্ট, এইটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমাদের ফাইল সাইজটাকে অনেক বেশি বড় করে দিচ্ছে। তাতে কী হচ্ছে, যাদের মোবাইলে নেট দিয়ে চলছে বা লো নেটওয়ার্কে চলছে, তাদের কাছে এই ফাইল সাইজটা যদি বড় হয়ে যায়, ডাউনলোড হতে সময় লাগবে। তো সেই কারণের জন্য কী হয়, এখন ডাইরেক্টলি বুটস্ট্র্যাপ ইউজ করতে চায় না। মানে অনেক বড় বড় কোম্পানি বা অনেক যারা কিনা পারফরমেন্সের উপরে কনসাস থাকে, তারা অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপটাকে ইউজ করতে চায় না। কারণ বুটস্ট্র্যাপ ইউজ করা মানে হচ্ছে এতটা আননেসেসারি সিএসএস ঢুকে বসে আছে, যেটা দরকারই নেই। এতটা আননেসেসারি সিএসএস এখানে ঢুকে বসে আছে, যেটা অ্যাকচুয়ালি দরকার ছিল না। কারণ এতগুলো জিনিস তো আমি ইউজ করিই নি, তা কেন আমি শুধু রাখবো? তো সেই কারণের জন্য এই এতটা এক্সট্রা জিনিস রয়ে গেছে। এবার সেই জিনিসটাকে অপটিমাইজ করার জন্য এখানে টেইলউইন্ড সিএসএস যেটা আছে, এখানে কি হচ্ছে, যেটুকু টাইপের আমার, যতটুকু আমার সিএসএস ক্লাস দরকার, ঠিক ততটুকুই সিএসএস এই ফাইলে রাখবে। যতটুকু জেএস দরকার, সেই জেএসের পার্টটা জেনারেলি রিয়াক্ট দিয়ে ম্যানেজ হচ্ছে। জেএসের পার্টটা পুরোপুরি রিয়াক্ট দিয়ে ম্যানেজ হচ্ছে, যত ইন্টারাকশনের পার্টগুলো, ওটা রিয়াক্টের আলাদা আলাদা ফাংশন আছে, সেটা দিয়ে হয়ে যাবে। তো সেই কারণে রিয়াক্ট ইন্টারেক্টিভ ব্যাপারটাকে ম্যানেজ করবে, আর সিএসএস যেটুকু দরকার পড়ছে সেটুকু। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এখানে ইন্টারাক্টিভ ব্যাপার যেটা রয়েছে, এই যে এখানে যেটা ইন্টারাক্টিভ ব্যাপারটা যেটা রয়েছে, এই যে ড্রপডাউন, এই ড্রপডাউনটার জন্য আমাদের অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের দরকার পড়ে না, কারণ এটা অলরেডি সিএসএস যদি ভালো করে জানেন, তো এটা সিএসএসের মধ্যেই এই ব্যাপারটা হয়ে যায় অটোমেটিক্যালি। মানে সিএসএসের মধ্যে দিয়েই এই কাজটাকে করে নেওয়া যায়, তার জন্য জেএসের কোনো এক্সট্রা দরকারই পড়ে না। আর যদি জেএসের দরকার পড়েও, সেই জেএসের পার্টটাও কিন্তু রিয়াক্ট সামলাতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এক্সট্রা লাইব্রেরি ইউজ করা মানে, বুটস্ট্র্যাপ লাইব্রেরি বা এক্সট্রা থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করা মানে হচ্ছে আমরা এক্সট্রা স্পেস দিয়ে দিচ্ছি, যার জন্য এ কিন্তু প্রোডাকশান টাইমে যখন আমরা ফাইনাল প্রোডাকশানে যখন আমরা এই পুরো ডেটাটাকে ফেলবো, তখন এর সাইজটা অনেক বড় হয়ে থাকছে। এই যে 512 কেবি, এটা 512 কেবি তো ইনিশিয়ালি দাঁড়িয়েছে, এতটা হবে না, মানে এর পরেও আরও অনেক বেশি সাইজ লাগবে। এবার বেসিক্যালি কী হচ্ছে, এবার অ্যাকচুয়াল রিয়াক্টের সাইজ হচ্ছে মোটামুটি 10-20 MB মতন। এর আর একটা অল্টারনেট রয়েছে পি রিয়াক্ট বলে, পি রিয়াক্ট জেএস বলে আর একটা লাইব্রেরি রয়েছে, ঠিক আছে? মানে যেটা রিয়াক্টের মতনই, সেটা হচ্ছে পি রিয়াক্ট, মানে এটা হচ্ছে রিয়াক্টের অল্টারনেটিভ।
মানে আপনি রিয়াক্ট জানলে পি রিয়াক্টও সেম সেম কনসেপ্টেই সেম কাজই করে। আচ্ছা। এর সাইজ হচ্ছে 3 KB মাত্র। হুম। মানে রিয়াক্টর যেখানে রয়েছে, মানে রিয়াক্টের সেম কনসেপ্ট, সেটা পি রিয়াক্ট 3 KBর মধ্যে জিনিসটাকে সেট করে দিচ্ছে। তো বেসিক্যালি কী হচ্ছে, যত কম সাইজ হবে তত কিন্তু অপটিমাইজড হবে, মানে বেসিক্যালি সার্ভারেও সার্ভারের লোডিং টাইম কম লাগবে, পারফরমেন্স বেটার হবে, তাড়াতাড়ি চলবে। এই কারণে পি রিয়াক্ট রিয়াক্টেরই একটা অল্টারনেট ভার্সন বানিয়ে রাখা আছে। এখানে এরা টিউটোরিয়াল দিয়ে রেখেছে, এবং এই যে টিউটোরিয়ালটা যেটা দেখছেন এখানে দেখুন সেম টু সেম সিনট্যাক্স লিখে রেখেছে, যেটা রিয়াক্টের মতনই সিনট্যাক্স। ঠিক আছে, এবার এই রিয়াক্টের যে সিনট্যাক্স এইটাকেই ইউটিলাইজ করে করে, মানে রিয়াক্টও যা করছে পি রিয়াক্টও সেই সেম কাজ করছে। এবার রিয়াক্টের ফাইল লাইব্রেরি সাইজটা সামান্য একটু বেশি, আর পি রিয়াক্টের লাইব্রেরি সাইজটা অনেকটাই কম। কিন্তু দুজনেরই কনসেপ্ট বা ডকুমেন্টেশন অলমোস্ট সেম, অলমোস্ট সেম। এটা একটা ভালো জিনিস দিয়েছে। এর ডকুমেন্টেশনটা অনেক বেশি ক্লিয়ার রেখেছে। যাই হোক, এটা হচ্ছে ওই রিয়াক্টেরই একটা ভাই। ঠিক আছে, মানে রিয়াক্ট মেন কনসেপ্ট, রিয়াক্টের উপর বেস করে এটা একটা কনসেপ্ট বিল্ড করেছে, এবং এর এর মেন উদ্দেশ্য হচ্ছে আরও ছোট করে অপটিমাইজ করে রাখা জিনিসটা। তৈরি করা। আর কনসেপ্ট ওয়াইজ বা সিনট্যাক্স ওয়াইজ কোনো ডিফারেন্স দেখতে পাওয়া যাবে না রিয়াক্ট অ্যান্ড পি রিয়াক্টের মধ্যে, তেমন কিছু। দুটোরই syntax দুটোরই সিনট্যাক্স সেম, হ্যাঁ। দুটোরই সিনট্যাক্স সেম, দুটোরই কাজ সেম। অ্যাকচুয়ালি রিয়াক্ট যতটা মানে ফাস্ট, সেই ফাস্টটাকে আরও বেশি ফাস্ট করেছে এই পি রিয়াক্টে এসে। একই রকম ব্যাপার স্যাপার। ওকে, যাই হোক, তো এইখানে মেন এইভাবে বেসিক্যালি কী হলো, আমরা স্প্লিট করে দিলাম আমাদের কম্পোনেন্টটাকে। যাই হোক, আমি এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, একটু ছড়িয়ে যাই মাঝে মধ্যেই একটা কাজ করতে করতে। অসুবিধা নেই তো তাতে? হ্যাঁ, সেটি মানে না না। তো বেসিক্যালি কী হচ্ছে, এইখানে অ্যাকচুয়ালি আমার একটা ডিজাইন স্টার্ট করা শুরু করলাম। এইখানে ডিজাইন স্টার্ট করা শুরু করলাম। এই ডিজাইন স্টার্টিংয়ের মধ্যে আমাদের এখানে দুটো কম্পোনেন্ট, মানে দুটো পার্ট আপাতত রয়েছে। একটা হচ্ছে ন্যাববার পার্ট, একটা হচ্ছে মেন কন্টেন্ট, আর একটা আমরা চাইলে ফুটার বানাতে পারি। ফুটার ডট জেএস, যেখানে আমরা করলাম কি, এখানে এক্সপোর্ট ডিফল্ট ফাংশন FWTR ফুটার, এখানে ফুটার রেডি করে দেওয়া হলো। ঠিক আছে, এটা 2006 এই ফুটারটা রেডি করলাম। ঠিক আছে, এবার জাস্ট আমরা করছি কি, এইখানে ফুটারটাকে কল করলাম। তার মানে এখানে কি হচ্ছে, আমাদের আলাদা আলাদা কম্পোনেন্ট হিসেবে আসছে, এবং এখানে ফুটারও আমাদের রেডি। এবার বোঝো।
কম্পাইল করবে, সেটা না করে এইটাকে ধরে বসে আছে। এই ধরনের প্রবলেম মাঝে মধ্যে হয়। তো এইখানে এই পার্সেল ক্যাশটাকে ডিলিট করতে হবে, এই ডিস্ট ফোল্ডারটাকে ডিলিট করতে হবে, কারণ এরা হচ্ছে মেনলি পুরনো ক্যাশকে ধরে রেখে ফাইনাল আউটপুট যেটা আসার সেটা শো করছিল। ঠিক আছে, তো এইটার রয়েছে। এবার এইখানে যে এর ব্যাকগ্রাউন্ড কালার দুটো সেম নয়। এবার এই যে এখানে ন্যাপবারের যে ব্যাকগ্রাউন্ড কালার এইটা দিয়েছে, ঠিক আছে, এটা একটা বিশেষ কারণে দেওয়া এই কালারটা, এই যে বিজি কালারটা এখানে এটা দেওয়া। আর এইখানে টেক্সট দেখি এটাতে কী করে। এখানে হালকা ব্যাকগ্রাউন্ড একটা সেট রয়েছে, ঠিক আছে। এইটার অ্যাকচুয়ালি পারপাসটা কীরকম, এটার এই ধরনের ডিজাইনটার মেন পারপাসটা কি, আমাদের এখন বর্তমানে একটা ডে নাইট মোডের একটা অপশান রয়েছে, কালার মোড বলা হয়, যাতে কিনা কী হচ্ছে, কীরকম কালার মোডটা কীরকমভাবে কাজ করে। দেখুন আমার সিস্টেমে, ইনফ্যাক্ট উইন্ডোজ সিস্টেমেও এই কাজটা হয়ে থাকে, জানি না এটা আপনি জানেন কি না। যখনই কিনা আমি ডার্ক মোডে চলে যাব, আমার এন্টার সিস্টেমটা ডার্ক। আবার যখনই আমি এইখানে এলাম তখন কী হলো, আমাদের এটা লাইট মোডে এসে গেল। ঠিক আছে, এই উইন্ডোজেও এই জিনিসটা রয়েছে। এবার এই যে ডার্ক মোডে যখনই চলে গেলাম, দেখুন আমাদের এইটা কিন্তু ডার্ক মোডে যায়নি। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে, এইবার ঘটনাটা হচ্ছে যে আমাদের এই যে ডার্ক মোডের জন্য এই যে কালার মোড বলে যে অপশানসটা, এইখানে গেলে এইখানে একটা রেডিমেড জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে রেখেছে, ঠিক আছে, যেটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। এই হচ্ছে রেডিমেড একটা জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স রয়েছে। জাস্ট আমি এটাকে ডাইরেক্ট কপি করলাম, করে আমি এখানে এই ফোল্ডারের মধ্যেই রাখছি, অ্যাপের মধ্যেই, তাহলে সুবিধা। ফোল্ডার একটা ক্রিয়েট করছি যার নাম হচ্ছে ইউটিল, করে এখানে COLOR কালার মোড জেএস বলে এর ভেতরে আমি এই কোডটাকে পেস্ট করে দিলাম। এবার এই কোডটাকে এখানে পেস্ট করে দেওয়াতে এবার কি হচ্ছে, আমার এই যে কোডটা যেটা আছে এটাকে আমি লিঙ্ক করছি, ইম্পোর্ট এখানে কালার মোড বলে এটাকে রাখলাম। এইটাকে অ্যাটাচ করাতে এবার দেখুন আমাদের এটা ব্ল্যাক কালার এসে গেল। ঠিক আছে, আর এটা যখনই আমার মোড চেঞ্জ হবে তখন অটোমেটিক্যালি মোড চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমার এই সিস্টেম কালারকে ওয়াচ করে আমাদের এই কালার মোডটা যে কোডটা সেটা অটোমেটিক্যালি এর ভেতরে এফেক্ট করা শুরু করছে। এরপরেও যদি আমরা বাটন ফাটানো যদি ইউজ করি সেটা করতে পারি, বাট এইভাবে আমাদের বুটস্ট্র্যাপটা ইউজ করছে, মানে বুটস্ট্র্যাপস বা টেইলউইন্ড সিএসএস দুটো জায়গাতেই আমরা করতে পারি। টেইলউইন্ড সিএসএসের জন্য এই পার্টে একটু খাটাখাটনি করতে হয়, বাট বুটস্ট্র্যাপের ক্ষেত্রে কোডটাকে, কারণ এরা বেসিক্যালি কী হচ্ছে, কিছু কোড বানিয়ে রেখে দিয়েছে, চাঙ্ক কোডস, যেটা ইউআই চেঞ্জেসের সঙ্গে সঙ্গে রেসপন্স করা শুরু করে। ঠিক আছে, এই জিনিসটা করছে, তার মানে দেখুন আমাদের কত ইজিভাবে পুরো জিনিসটা একটা অ্যাপ্লিকেশন স্ট্রাকচারে ভাঙা শুরু হয়েছে, এবং আমরা জিনিসটাকে ম্যানেজ করতেও কত সহজভাবে পারছি। এটাই হচ্ছে রিঅ্যাক্টের পাওয়ার। আর এইভাবেই কি হচ্ছে, আমরা এই একটা পার্ট, এই যে ফুটার যে পার্টটা, এটা একটা কম্পোনেন্ট, এই যে পার্টটা এটা একটা কম্পোনেন্ট, এইভাবে সমস্ত আলাদা আলাদা টাইপের কম্পোনেন্টে আমরা ভেঙে নিয়েছি, যাতে কি না যদি মনে হয় যে ফুটারে আমরা যদি কিছু চেঞ্জ করতে চাই,
শুধুমাত্র ফুটারের জন্য চেঞ্জ হবে। শুধু ওখানে চেঞ্জ করলেই যদি ন্যাপবারের জন্য করতে হয় ন্যাপবারের জন্যই আমরা কাজ করব। যেটার জন্য কাজ করব শুধুমাত্র সেটা সাধারণত করব। কি হয়, অনেক মানে বড় প্রজেক্টের ক্ষেত্রে অনেক সময়ই হয় কি মেনু বাড়তে থাকে। হুম। আহ, সেগুলো শু- এরকম ভাবে থাকলে শুধু শুধু মেনু বাড়তে থাকে ব্যাপারটা নয়, এইখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, ধরে রাখুন আপনার এই যে কাজটা যেটা হচ্ছে, এই কাজটা কিন্তু আপনার জেনারেলি কী হয়, আমরা যখন অ্যাপ্লিকেশন বানাই আমাদের এই মেনু সেকশনসটা জেনারেলি সার্ভার থেকে রেন্ডার হয়ে আসে। মানে হতে পারে যে আপনার হ্যাঁ সার্ভারে হ্যাঁ ডেটা অনেক নিয়ে সময় তো রেন্ডার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এবার সার্ভারের ইচ্ছা মতন মেনু চেঞ্জ করছে। যদি মনে করুন হ্যাঁ আপনি এখানে স্ট্যাটিক করে দিলেন বা হার্ড কোডেড করে দিলেন, হ্যাঁ হ্যাঁ তাহলে কী হবে, হার্ড কোডেড মেনু কিন্তু আপনার যতক্ষণ যে মেনুটা যতটা রয়েছে সেই মেনুটার উপরে গিয়ে আপনাকে চেঞ্জ করে দিতে হবে, যদি সার্ভার সাইডটাকে যদি চেঞ্জ করে। আর যদি আপনি সার্ভার সাইডের যে ন্যাভিগেশন হ্যাঁ অনেক এন্ড সময় পয়েন্ট যেটা ডেটাবেস রয়েছে, থেকে উঠে এসে মেনুটা যেটা যেটা তৈরি করা হয়তো দেখা গেলো ন্যাভিগেশন এন্ড পয়েন্ট একটা দিয়ে রেখেছে, ওই ন্যাভিগেশন এন্ড পয়েন্টটাকেই আপনি এখানে রেন্ডার করে দিলেন, ঠিক আছে। তাহলে কী হলো, ওখানে ন্যাভিগেশন এন্ড পয়েন্ট থেকে ন্যাভিগেশন ইউআরএল মানে ন্যাভিগেশন পাথ এবং ন্যাভিগেশন লেভেল, ন্যাভিগেশন আইকন যা যা দরকার সেই হিসাবে আপনি এটাকে রেডি করে দিলেন এই কম্পোনেন্টটাকে। তাহলে কী হলো, এই কম্পোনেন্টটা ইন্ডিভিজুয়ালি যখন আপনার এখানে এসে লেগে রয়েছে, এই মেনের সঙ্গে যখন এসে লেগে রয়েছে, তখন কিন্তু ওর এই ন্যাপবারের কাজ থাকছে ন্যাপবারের এপিআইকে কল করে ন্যাপবারটাকে রেডি করা। এবার সেই ন্যাপবার অনুযায়ী পেজ যেটা লোড হওয়ার, সেই পেজের কন্টেন্টটাও পেজে লোড হবে, কারণ যে পেজ থেকে যে কন্টেন্টটা আসবে। তাহলে কি হচ্ছে, পুরোপুরি কন্টেন্ট আসছে কিন্তু ব্যাকএন্ড থেকে, আর ফ্রন্ট এন্ড কী করছে, হ্যাঁ backend যেরকম যেরকম টাইপের ডেটা আপনার ব্যাক এন্ডে রয়েছে সেই রকম টাইপেরই ডেটা দিয়ে আপনার ফ্রন্ট এন্ডটা ডিজাইন হয়ে যাচ্ছে। আর এইখানে যখন রেন্ডার হচ্ছে, সেই পুরোপুরি রেন্ডারটা করছে কিন্তু জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, মানে জাভাস্ক্রিপ্ট মেনলি, কারণ এখানে পুরোপুরি কাজটা তো ফ্রন্ট এন্ডের কাজ। তো এখানে কমপ্লিটলি ফ্রন্ট এন্ডে পুরো ব্যাপারটা হচ্ছে। তাহলে এইখানে কি হচ্ছে, সার্ভার সাইডেও একটা কাজ কমে গেল। সার্ভার সাইডে আপনার ডিজাইনিংয়ের মানে আপনি যদি ব্যাক এন্ড ডেভেলপার হন, সেখানে আপনার ডিজাইনের ব্যাপার নিয়ে আপনাকে ভাবনা চিন্তা করতে হচ্ছে না ব্যাক এন্ডের জন্য। জাস্ট আপনার কী হচ্ছেন, আপনি পুরো ওই ডেটাবেস, ডেটাটা তুলে নিয়ে আসছি database থেকে। হ্যাঁ ডেটাবেসের ইন্টারাকশানের জন্য ডেটাবেস মডেল মানে ডেটা টেবিল হিসেবে মডেল ক্রিয়েট করা, সেটাকে কন্ট্রোলারে সেট করা, কন্ট্রোলার থেকে ডাইরেক্ট জেসন এক্সপোর্ট করে দেওয়া, হ্যাঁ এবং সেই জেসন যে এন্ড পয়েন্টটা যেটা রইলো, এবার সেটাকে নিয়ে এবার আপনার ফ্রন্ট এন্ডের কাজ, মানে ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেল। যাতে কি হলো, আপনার ব্যাক এন্ডে যখন কাজ করছেন পুরোপুরি ব্যাক এন্ডের ভাবনা চিন্তা, যখন ফ্রন্ট এন্ডে কাজ করছেন তখন পুরোপুরি ফ্রন্ট এন্ডের ভাবনা চিন্তা এখানে। content এর ব্যাপার। এবং কখনো যদি ইচ্ছা হয় যে আপনি হুট করে ফ্রন্ট এন্ড চেঞ্জ করে দেবেন, করতেই পারেন। হুম, হুম, কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আজকে আগে কি হতো, আগে যখন আমরা সিঙ্গেল মনোলিথিক আর্কিটেকচারে কাজ করতাম, মনোলিথিক আর্কিটেকচারে কাজ করলে অসুবিধা কি, ডিজাইন চেঞ্জ করা যায় না, হুম, ডিজাইন চেঞ্জ করা যায় না। অনেক বড় বড় ওয়েব অ্যাপ্লিকেশন চলছে, ওয়েবসাইট চলছে, ঠিক আছে, যাদের মনোলিথিক আর্কিটেকচারের জন্য তারা এখনও পর্যন্ত তাদের ফ্রন্ট এন্ড মডার্ন যে ফ্রন্ট এন্ড এসছে, যেখানে কিনা ডে নাইট মোড রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো করতে পারিনি। তার একটা উদাহরণ হচ্ছে ইউডেমি। ইউডেমি সাইটটা দেখেছেন নিশ্চয়ই, হ্যাঁ ইউডেমি সাইট তো নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ ট্রেনিং এই সমস্ত করে তো। ইউডেমি, এই যে ইউডেমি সাইট, এটা তো দেখেছেন। হুম, এই যে সাইটটা যেটা রয়েছে, এই সাইটটা কি করছে, এই সাইটটার মধ্যে মনোলিথিক আর্কিটেকচার এটা, ঠিক আছে, সাইটটা অনেক বড় কিন্তু মনোলিথিক আর্কিটেকচার করা, যে কারণে কি হচ্ছে, এর নাইট মোডে কিন্তু ডার্ক হয়ে যাওয়া সেটা কিন্তু হচ্ছে না, মানে ইউজার পার্সপেক্টিভে। আমি যদি রাতের বেলা যদি পড়াশোনা করি, জেনারেলি কী হয়, সবার তো দিনের বেলা পড়াশোনা করার তো অভ্যাস না, তো রাতের দিকে করবে, রাতের দিকে চোখে লাগছে, তাই না, রাতের দিকে চোখে লাগছে কেন, কারণ ব্যাপারটা হচ্ছে যেহেতু এরা ফ্রন্ট এন্ড ইউআইটা আলাদা করা নাই। যেদিন ফ্রন্ট এন্ড ইউআই আলাদা হয়ে যাবে সেদিন কী হবে, এদের ডার্ক মোডে এসে যাবে। এবার ফ্রন্ট এন্ডকে আলাদা করতে গেলে কী করতে হবে, প্রথমে এপিআই এন্ড পয়েন্টস ক্রিয়েট করতে হবে, তারপরে এপিআই এন্ড পয়েন্টস দিয়ে ফ্রন্ট এন্ড ডিজাইন করতে হবে, তারপরে ফ্রন্ট এন্ড ডিজাইন করে তারপরে আস্তে আস্তে নেটিভ যেটা রয়েছে সেটাকে বার করে দিতে হবে।
এটাই হচ্ছে প্রসেস, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এক্সিস্টিং সিস্টেমের উপরে আপডেট কি করে হচ্ছে সফটওয়্যার। এক্সিস্টিং সিস্টেম যেটা চলছিল, যেটা একটা মনোলিথিক আর্কিটেকচারে চলছিল, সেই মনোলিথিক আর্কিটেকচারের সমস্ত ডেটা মানে যতগুলো আউটপুট রয়েছে সমস্ত আউটপুটগুলোকে প্রথমে একটা এপিআই এন্ড পয়েন্ট বানাতে হবে, এপিআই তৈরি করা হচ্ছে। প্রথমে এপিআই ক্রিয়েট করতে হবে। যখনই এপিআই ক্রিয়েট হয়ে গেল তারপরে ফ্রন্ট এন্ডটাকে রেডি করলো রিয়াক্ট বা অ্যাঙ্গুলার বা যা ইচ্ছা দিয়ে। এবার এটা যখনই তৈরি হয়ে গেল, এবার যখনই ফ্রন্ট এন্ডটা পুরোপুরি কমপ্লিট, রিয়াক্ট পেছনে ব্যাক এন্ডের সঙ্গে কমপ্লিটলি ইন্টারাক্ট করছে সম্পূর্ণভাবে, তখন করলো কি ওই ফ্রন্ট এন্ডটাকে যেখানে হোস্ট করলো সেইখানে অ্যাকচুয়ালি রিডাইরেক্ট করে দিল আফটার লগ ইন হোক বা যে কোনোভাবে যখনই ভিজিট হচ্ছে সঙ্গে সঙ্গে ওইখানে রিডাইরেক্ট করে দিল ওই পার্টিকুলার সেকশনটাকে। এতে কি হলো গিয়ে আস্তে আস্তে কিন্তু পুরো যে শিফটটা, মানে এই যে পুরো শিফটটা হয়ে গেল, মানে এক স্ট্রাকচার থেকে অন্য স্ট্রাকচারে চলে গেল। এইভাবেই করছে মানে গুগল, ফেসবুক বা প্রত্যেকটা যে বড় বড় কোম্পানি, ওরা যখন ফ্রন্ট এন্ড চেঞ্জ করে তখন এইভাবেই চেঞ্জ করে। এবং ফ্রন্ট এন্ড চেঞ্জ করার সময় যদি মেজর চেঞ্জেস আসে তখন 1-2 সেকেন্ড বা 1-2 মিনিট টাইম নেয় মেজর চেঞ্জেসের সময় ফ্রন্ট এন্ডের। কারণ আলটিমেটলি কী হচ্ছে, এখন যেটা কিনা ডাইরেক্ট সার্ভার থেকে যেটা হিট হতো ডাইরেক্ট ওদের মেন অ্যাপ্লিকেশানে, এখন সেটা হচ্ছে না। এখন ডাইরেক্ট হিট হচ্ছে গিয়ে ওদের ইউআই সার্ভারে, মানে ইউআই এন্ডে। তারপর ইউআই এন্ড থেকে কিন্তু ডেটাকে কল করছে। তো সেই কারণে কী হচ্ছে, একেবারে ডাইরেক্টলি ফ্রন্ট এন্ড মানে সার্ভার সাইডের যে অ্যাপ্লিকেশনটা যেটা ছিল সেটা থেকে যখন ফ্রন্ট এন্ডে মাইগ্রেট করেছে, কিছু টাইমের জন্য একটা ডাউন টাইম দেখতে পাওয়া গেছে। এবার ভবিষ্যতে দেখা যাবে, ওই ডাউন টাইমটা আর দেখতে পাওয়া যাবে না। যখন ওই পুরোটাই চলে আসবে ইয়েতে, মানে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কে, তখন আর দেখা যাবে যে ওটা হচ্ছে, তখন আর ওই ডাউন টাইমটা আর দেখতে পাওয়া যাবে না। এইভাবেই কিন্তু পুরোপুরি সফটওয়্যার মাইগ্রেট হচ্ছে। এবং ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটো আলাদা হয়ে যাওয়াতে সুবিধাটাও কী হচ্ছে, আজকে মনে করুন আপনি হচ্ছেন ডটনেট ডেভেলপার এক্সপার্ট, কেউ হয়তো পিএইচপির এক্সপার্ট, কেউ হয়তো জাভার এক্সপার্ট, কেউ হয়তো রুবির এক্সপার্ট। এতে সুবিধাটা কী হলো, যে যেরকমই এক্সপার্ট হোক না কেন সে তার মতন এপিআই বানিয়ে দিক, ফ্রন্ট এন্ড যে ডেভেলপার আছে সে ফ্রন্ট এন্ডে এপিআইটাকে বানিয়ে নিল। তাহলে কী হলো, ব্যাক এন্ডেও কোনো টেকনোলজি ব্যারিয়ার থাকলো না। যে আমাকে ডেভেলপার হায়ার করতে গেলে তাকে জাভা ডেভেলপার হতে হবে, বা তাকে পিএইচপি ডেভেলপার হতে হবে, বা তাকে পাইথন ডেভেলপার হতে হবে, তার কোনো মানে নেই। তোমাকে প্রজেক্টের রিকোয়ারমেন্ট বুঝিয়ে দিলাম, তুমি যেতে এক্সপার্ট তাতেই তুমি চেষ্টা করে দাও আমাকে, ব্যাস। এতেই সুবিধা। কারণ বেসিক্যালি কী হচ্ছে, প্রত্যেকটা ফ্রেম বা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারে। তো ডেটাবেস অ্যাক্সেস পয়েন্ট দিয়ে দেওয়া হলো, মাঝখানে যে প্রোগ্রামার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট সে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখলো, ফ্রন্ট এন্ডে এপিআই দিয়ে দিল। এবার ফ্রন্ট এন্ডে যে জাভাস্ক্রিপ্ট ডেভেলপার সে জাভাস্ক্রিপ্টে সে এপিআই এন্ড পয়েন্টটাকে তার মতন ইউআই রেডি করে দিয়ে দিল। তাতে কী হলো, কোনো রকম ব্যারিয়ার্স থাকলো না, অথচ প্রত্যেকটা এক্সপিরিয়েন্স এবং এক্সপার্ট ডেভেলপার তার নিজস্ব এক্সপার্টিস লাগিয়ে দিল। এইভাবে কী হচ্ছে, ডেভেলপমেন্ট স্কেলটাও খুব ইজিলি হয়ে যাচ্ছে। আর এটাতে কী হচ্ছে, ডিসেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে ব্যাপারটা। তার জন্য কী হচ্ছে, কোনো যদি মডিউল যদি ডাউন হয়েও যায়, তার জন্য অন্য মডিউল বসে থাকবে না। যে মডিউলটা ডাউন হয়ে আছে সেই মডিউলটুকুই ডাউন হয়ে আছে, যেটা ডাউন নেই সেটা আরামসে চলছে। আর তাতে কেউ বুঝতেও পারবে না যে কোনটা ডাউন আছে কোনটা আপ আছে। আজকে আপাতত এই অবধি থাক, ঠিক আছে। আপনি বুটস্ট্র্যাপটা পড়তে পারেন, ঠিক আছে। বুটস্ট্র্যাপ পড়ার দুটো উপায় আছে। এক হচ্ছে আপনি এই বুটস্ট্র্যাপ সাইটে গিয়ে পড়তে পারেন, ঠিক আছে। আর একটা হচ্ছে আপনি W3 স্কুলস থেকে যেতে পারেন। এইখানে গিয়ে আপনি বুটস্ট্র্যাপ দেখুন, এখানে অপশন রয়েছে। এই বুটস্ট্র্যাপ অপশানসের মধ্যে বুটস্ট্র্যাপ 5 আমরা অ্যাকচুয়ালি ইউজ করছি এখন বর্তমানে। তো বুটস্ট্র্যাপ 5টা গিয়ে আপনি পড়তে পারেন। বুটস্ট্র্যাপ 3, 4, 5 তিনটেই একই রকমই আছে, সামান্য একটু পার্থক্য আছে। আর 5টা মডার্ন যেহেতু, সেক্ষেত্রে 5-এর উপরই কনসেন্ট্রেটটা বেশি করুন, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপটা পড়ে নিন, ঠিক আছে।
এইখান এইখানে W3 স্কুলসের যে বুটস্ট্র্যাপটা রয়েছে সেটা অনেকটা সিম্পল লাগবে পড়তে, বুঝতে, কিন্তু অবশ্যই এইখানে যে বুটস্ট্র্যাপ মানে অফিসিয়াল ওয়েবসাইটে যে বুটস্ট্র্যাপ যেটা রয়েছে, এটা হচ্ছে আমাদের ওভারঅল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, খুব ভালোভাবে ইন ডিটেলসে বোঝার জন্য এই সাইটটা দরকার। কারণ এই সাইটের আন্ডারস্ট্যান্ডিংটাও দরকার। উইদাউট এই সাইটের আন্ডারস্ট্যান্ডিং আপনি শুধুমাত্র এই W3 স্কুল থেকে পড়বেন, হবে না। যেমন কিনা এখানে রিয়াক্টেরও আন্ডারস্ট্যান্ডিং খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে, রিয়াক্টের এভরি আন্ডারস্ট্যান্ডিং এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখনই সেট আপ লেভেলের প্রসেস যখন আসবে, তখন কিন্তু সেই সেট আপ লেভেলের আন্ডারস্ট্যান্ডিং বা তার আরও এনহান্সমেন্ট, সেটা কিন্তু এখানে এদের 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 অফিসিয়াল ওয়েবসাইটেই দেওয়া রয়েছে। তো সেই কারণে অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই জানতে হবে, কিন্তু এখানে W3 স্কুলসের মেন মোটো হচ্ছে কি ইজিলি আন্ডারস্ট্যান্ডিং যাতে করতে পারে, লোকে বুঝতে পারে, তার জন্য এই ব্যবস্থাটা। ওকে, চলুন আজকের মতন এই অবধি। হ্যাঁ, ঠিক আছে। আমি এইগুলোকে কভার করে আবার নেক্সট দিন ঠিক আছে।